সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, সবাইকে আজকের সায়েন্টিফিক সেশনে স্বাগতম। আমাদের আজকের টপিক আসলে বলা যায় যে বাংলাদেশের শিশুদের জন্য বা জেনারেল প্র্যাকটিস বলেন, পেডিয়াট্রিক্স বলেন, একটা জাতীয় টপিক এবং সবার ঘরে ঘরে সবকিছু মিলে এই দেশের একটা জাতীয় টপিক, কোল্ড কাফ অ্যান্ড নিউমোনিয়া ইন চিলড্রেন। এবং আমাদের মাঝে আজকে আছেন বাংলাদেশ পেডিয়াট্রিক্স জগতের তিনজন রত্ন, এক কথায় বলতে পারি। প্রথমেই পরিচয় করে দিই আমাদের আজকের স্পিকার। আমাদের আজকের স্পিকার বাংলাদেশের একজন জীবন্ত কিংবদন্তি, আপনারা সবাই তাকে চিনেন, প্রফেসর নাজমুন নাহার ম্যাডাম, এক্স হেড ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড ইব্রাহিম মেডিকেল কলেজ, এক্স ডিরেক্টর জেনারেল, বারডেম, অ্যান্ড এক্স প্রেসিডেন্ট বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস। আমাদের সাথে আজকে প্রথমবারের মতো তিনজনই প্রথমবারের মতো যুক্ত হয়েছেন পেডিয়াট্রিক্স এর বাংলাদেশের আরেকজন অত্যন্ত জনপ্রিয় শিক্ষক বলেন, মেন্টর বলেন, অথর বলেন, প্রফেসর আবিদ হোসেন মোল্লা স্যার। প্রফেসর আবিদ হোসেন মোল্লা স্যার is working as professor department of pediatrics, Bardem and Ibrahim Medical College, and sir was also ex-departmental head, Department of Pediatrics, Dhaka Medical College. এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ পেডিয়াট্রিক জগতের আরেকজন খ্যাতনামা চিকিৎসক, প্রফেসর রুহুল আমিন স্যার, এক্স প্রফেসর অফ পেডিয়াট্রিক্স, পালমোনোলজি, ঢাকা শিশু হসপিটাল। এবং আজকে সেশনটা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং যারা ভালো কোশ্চেন করবেন, বেস্ট কোশ্চেন এর জন্য আছে 6টা বই এবং বইয়ের অথর দুজন আমাদের মাঝে আজকে আছেন, একজন প্রফেসর নাজমুন নাহার ম্যাডাম, আরেকজন প্রফেসর মোহাম্মদ আবিদ হোসেন মোল্লা স্যার। এবং বইটা হচ্ছে বাংলাদেশ অত্যন্ত জনপ্রিয় একটি বই, স্টেপ অন টু পেডিয়াট্রিক্স, একটা অবশ্য পাঠ্য বই। এবং সবাই মন দিয়ে শুনবেন এবং ভালো ভালো কোশ্চেন করবেন। আমি আমাদের প্যানেলিস্ট এবং চেয়ারপারসনকে রিকোয়েস্ট করব, তারা যদি সম্ভব হয় যে এর মাঝে ভালো কোশ্চেন যদি তারা একটু সিলেক্ট করে আমাদেরকে দেন। এবং আমাদের আজকের প্রোগ্রামের স্পন্সর হিসাবে আছেন এসকে ফার্মাসিউটিক্যালস, এবং আপনারা এসকে ফর অগমেন্ট এবং জিথ্রক্স, এই দুটো ওষুধের সৌজন্যে আপনারা বইগুলো যথারীতি আপনাদের কাছে পেয়ে যাবেন। আমি আর কথা না বাড়িয়ে আজকের সেশনের শ্রদ্ধেয় চেয়ারপারসন প্রফেসর রুহুল আমিন স্যারকে আহ্বান জানাচ্ছি সেশনটি শুরু করার জন্য। ধন্যবাদ ডক্টর এহসান। আজকে প্রথমে আমি আমাদের মাননীয় শিক্ষক এবং আমাদের জীবন্ত কিংবদন্তি শিক্ষক, সবার অভিভাবক প্রফেসর নাজমুন নাহার ম্যাডাম, প্যানেলিস্ট প্রফেসর আবিদ হোসেন মোল্লা, বিডি ফিজিশিয়ানস এর সদস্যবৃন্দ, ডক্টর এহসান স্পেশালি, এবং আজকের ওয়েবিনারে অংশগ্রহণকারী সম্মানিত চিকিৎসক বৃন্দ, ওষুধি বৃন্দ, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি বিডি ফিজিশিয়ানসকে প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি যে এদেশের শিশুদের সংখ্যা প্রায় 1/3 জনসংখ্যার, এবং এই শিশুদের প্রধান একটি বিষয় কোল্ড কাফ অ্যান্ড নিউমোনিয়া, এই বিষয়টি চিহ্নিত করে এই ওয়েবিনার আয়োজনের জন্য আমি বিডি ফিজিশিয়ানসকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। দু একটি কথা আমাদের যে আজকে স্পিকার ম্যাডাম প্রফেসর নাজমুন নাহার, তিনি জীবন্ত কিংবদন্তি এবং আমাদের সবার শিক্ষক। এক কথায় যদি আমি বলি যে চিকিৎসা জগতে এমন কেউ নাই যে ম্যাডামকে চিনেন না, এবং শিশু চিকিৎসার ক্ষেত্রে তিনি যে অবদান রেখেছেন শিক্ষক হিসাবে এবং মেন্টর হিসেবে এবং বিসিপিএস এর প্রাক্তন প্রেসিডেন্ট হিসেবে, বারডেমের ডিজি হিসাবে এবং বারডেমে পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টের প্রধান হিসাবে সামগ্রিকভাবে অসংখ্য পদে তিনি কাজ করেছেন এবং পেডিয়াট্রিক্সকে এবং এই দেশের চিকিৎসাকে সমৃদ্ধ করেছেন। তো এমন একজন মহান শিক্ষকের কাছ থেকে আমরা আজকে শুনবো। আর প্যানেলিস্ট যিনি আছেন প্রফেসর আবিদ হোসেন মোল্লা, তিনি অত্যন্ত খ্যাতিমান একজন শিশু বিশেষজ্ঞ, তিনি একজন অথার। যে বইটি আজকে আপনাদের উপহার হিসেবে দেওয়া হবে সেই বইয়ের অথার এই দুইজনই। এবং আমি প্রফেসর আবিদ হোসেন মোল্লা আর উপস্থিতি অত্যন্ত আনন্দের সাথে আপনাদের কাছে ঘোষণা করছি, এই জন্য যে তিনি অত্যন্ত প্রাঞ্জল ভাবে এই বিষয়টি প্যানেলিস্ট হিসেবে আলোচনা করবেন। তো আমরা সময় আর কালক্ষেপ না করে আমরা এবার প্রেজেন্টেশনে চলে যাই। আমি মাননীয় স্পিকার প্রফেসর নাজমুন নাহার ম্যাডামকে
তার প্রেজেন্টেশন শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ রুহুল আমিন। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি ম্যাডাম। ধন্যবাদ রুহুল আমিনকে। অনেক অ্যাডজেক্টিভ বললো আমার সম্পর্কে, যেটা হয়তো আমি যোগ্য না। আজকে আমি প্রথমে অত্যন্ত কৃতজ্ঞ বিডি ফিজিশিয়ানের কাছে, যারা আমাকে অ্যাপ্রোচ করেছে আজকে এই লেকচার দেওয়ার জন্য। এবং আমি আরো আনন্দিত যে আমার অত্যন্ত স্নেহের দুজন পাত্র রুহুল আমিন এবং আবিদ আজকে এখানে আছে। আমি তাদেরকে বলেছি আমি যে আলোচনা আজকে করব, আমি সামগ্রিকভাবে কফ, কোল্ড এন্ড নিউমোনিয়ার উপর কথা বলতে চাচ্ছি। আমার যদি কোনো সাজেশন যদি তাদের থাকে বা যদি কোনোখানে ভুল করি, অবশ্যই তারা যেন ধরিয়ে দেয় আমাকে। তাহলে আমার টপিক হলো অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনের মধ্যে কফ, কোল্ড এন্ড নিউমোনিয়া। অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন ইজ এ গ্রেট টার্ম, বিগ টার্ম। আমি এখানে কফ, কোল্ড এন্ড নিউমোনিয়াতে মোর কনসেন্ট্রেট করবো। আমি আশা করি সবাই সেই দিকে কনসেন্ট্রেট করবেন। আমি ইন্ট্রোডাকশনে বলতে চাই, the birth of a child should be a time wonder and celebration, but for millions of mothers and babies in developing countries it is a dance with death. এই সত্য কথাটা আমরা সবসময় স্বীকার করে আসছি। আমাদের চেঞ্জ অফ মর্টালিটি যদি আমি দেখি, এখানে 2011 পর্যন্ত আমি দেখাচ্ছি এই কারণে যে আমাদের 89-93 তে ছিল আন্ডার 5 মর্টালিটি 133, সেখান থেকে আমরা এসেছি 53 তে ইন দ্য ইয়ার 2011। ম্যাডাম স্ক্রিন শেয়ার করেন। শেয়ার হচ্ছে না স্ক্রিন? আমরা তো দেখতে পাচ্ছি। ঠিক, এবার হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এখন যদি দেখেন, এখন বাংলাদেশ has made an remarkable progress in regarding under 5 mortality, and it achieved MDG 5 well ahead before 2015. আপনি যদি এই স্লাইডে দেখেন যে আমাদের এখন বলা হচ্ছে লেটেস্ট স্টাডি থেকে যে 2020 তে আমাদের আন্ডার 5 মর্টালিটি নেমে এসছে 28.95। আমি মনে করি যে আমরা আমাদের এসডিজি কে ফুলফিল করতে পারবো বা পারছি। আমরা যদি প্রপোর্শন অফ নিওনেটাল, ইনফ্যান্ট এন্ড আন্ডার 5 ডেথ দেখি, আপনারা দেখবেন এই স্লাইডে যে আমাদের ইনফ্যান্ট মর্টালিটি সব মর্টালিটি অফ ডেথের মধ্যে 21%, and 1 to 5 years 19%. দ্যাট মিনস অ্যাবাউট 40% হলো আন্ডার 5 মর্টালিটি। আমি এখানে নিউবর্ন বাদ দিচ্ছি, নিউবর্ন নিয়ে আমি আজকে আলোচনা করবো না। কজ অফ আন্ডার 5 মর্টালিটি কি, আপনারা যদি এই স্লাইডে দেখেন, যদি এটা স্লাইডটা 2011, এখানে নিউমোনিয়ার ডেথ বলতেছে 22%, কিন্তু লেটেস্ট আমরা পেয়েছি, লেটেস্ট WHO ইউনিসেফ একটা সার্ভেতে বলেছে it is between 17 to 20 due to pneumonia. So acute respiratory tract infection, especially pneumonia, appear to be the single most important immediate cause of death in under 5 children in Bangladesh. Why this prevalence of ARI and high morbidity and mortality? It is due to high population density, environmental pollution, poor underlying nutritional status, and late arrival to care seekers. তার মানে শুধু একটা ফ্যাক্টর না, কিন্তু নিউমোনিয়া ডেথের জন্য অনেকগুলো ফ্যাক্টর আছে। এভরিডে আমরা যদি আউটপেশেন্ট ডিপার্টমেন্ট অফ হসপিটালে বসি বা আমার যা ডাক্তাররা প্রাইভেট চেম্বার করেন, পিডিয়াট্রিশিয়ানরা, almost 70 to 80% children of this age visit with the complaints of cough and cold, with or without fever, or with or without breathing difficulties. একটা পেশেন্ট যদি আসে, if a patient comes with cough, cold, with or without fever, or with or without respiratory distress, the following condition বা এইসব কন্ডিশন গুলোকে আমরা চিন্তা করতে হবে আমাদের। আমরা অ্যাজ এ ডক্টর we must think যে আমরা দুটো ভাগে ভাগ করি অ্যাকিউট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনটা, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এন্ড আদার কজ বলি। আপারের মধ্যে আছে রাইনাইটিস, সাইনোসাইটিস, ফ্যারিঞ্জাইটিস, অ্যাকিউট ল্যারিঙ্গোট্র্যাকিও ব্রঙ্কাইটিস, অ্যাকিউট এপিগ্লটাইটিস। এই দুটো নিচের দুটো যে অ্যাকিউট ল্যারিঙ্গোট্র্যাকিও ব্রঙ্কাইটিস এন্ড অ্যাকিউট এপিগ্লটাইটিস নিয়ে বাচ্চারা আসে খুব সিভিয়ার কন্ডিশন উইথ ফিভার,
স্ট্রাইডার, সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, এই কেসগুলোতে আমাদের ইমিডিয়েট ইমার্জেন্সিতে পাঠাতে হয়। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে মেইনলি আমাদের নিউমোনিয়া, অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস, অ্যাজমা। এছাড়া আদার কজ অফ নিউমোনিয়া আছে, পালমোনারি টিবির জন্য হতে পারে, মানে এই ডিস্ট্রেস নিয়ে আসতে পারে, এইসব ডিস্ট্রেস নিয়ে পালমোনারি টিবিতে, পার্টুসিসে, নিউমোথোরাক্সে, ইভেন উইথ হার্ট ফেলিয়ার। So if you see the anatomy of the respiratory tract, the nasal cavity থেকে একেবারে লাংস থেকে যান, আমি স্ট্রাকচার ধরে ধরে আমরা এই ইনফেকশন গুলোকে আইসোলেট করি। আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশনের একরকম ক্লাসিফিকেশন হবে, ম্যানেজমেন্ট হবে, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের আরেক রকম হবে। So how this pathogenesis খুব শর্টে যদি আমি একটু মনে করাতে চাই আপনাদের, এখন যখন একটা অর্গানিজম ইনভেট করে রেসপিরেটরি ট্র্যাক্টে, এটা পুরো প্যাসেজটাকে, যেটা অ্যানাটমিতে আমি দেখালাম আগে, পুরো প্যাসেজটার মধ্যে ইনফ্ল্যামেটরি রেসপন্স হয়, আলটিমেটলি গিয়ে অ্যালভোলায় ইভোক করে লোকাল রেসপিরেটরি রেসপন্স, and that will activate the complement and coagulation cascades, which will release chemical mediators like leukotrienes, prostaglandin, egulo, and also enhances capillary permeability and blood flow increases. That will produce protein-rich fibrinous supportive inflammatory exudate, and which will accumulate in the alveolar space, করে অ্যালভিউলার স্পেসকে গিয়ে লাং টিস্যুকে গিয়ে সলিডিফাই করে লোবান নিউমোনিয়া হয়, অথবা একটা সেগমেন্টে গেলে সেটাকে আমরা লোবান নিউমোনিয়া বলি, আর যখন প্যাচি হয় তখন ওটাকে আমরা ব্রঙ্কো নিউমোনিয়া বলি। প্যাচি নিউমোনিয়াটা এরকম একটা সেগমেন্টকে ইনভলভ করছে, লোবার কনসলিডেশন বলি, আর that is a lobar consolidation, and right side one is the patchy consolidation, যেটাকে আমরা ব্রঙ্কো নিউমোনিয়া বলি। So ARI becomes often fatal when it is complicated by pneumonia. Many cases of pneumonia start as a single cough and cold and become more severe involving the lungs. এখানে আমি বলি, মারা আমাদের কাছে বাচ্চা নিয়ে আসে কফ এন্ড কাশি নিয়ে, এসে বলে কি যাতে নিউমোনিয়া না হয় আমাকে এখনই কিছু অ্যান্টিবায়োটিক, কিছু ওষুধ টষুধ দিয়ে দেন যাতে আমার বাচ্চার যেন না হয়, এই নিউমোনিয়া না হয়। আমি একটা স্লাইড মিস করে গেছি, যে ওই যে প্যাথোজেনেসিস এর মধ্যে আলটিমেটলি রেজাল্টটা কি হয়, there will be the reduction of functional areas in alveoli for gaseous exchange, and patient become hypoxic, and patient presents with respiratory distress. So এইভাবেই বাচ্চাদের কফ এন্ড কাশি থেকে আলটিমেটলি লোয়ার ডাউন গিয়ে অ্যালভোলা ইনভলভ করে আমাদের রেসপিরেটরি ডিস্ট্রেস হয়। So many cases of pneumonia start as a single cough and cold and become more severe involving the lungs. Both virus and bacteria cause pneumonia, and often it may coexist. Bacterial superinfection of viral illness are common in malnourished children. It is seen that pneumonia continues to be the biggest killer worldwide in children under 5 years. দেখা গেছে in the year 1981, 4 million children were killed by pneumonia, and by 2003 came down to 1 million. Still, it accounts for nearly 1/5 of childhood deaths worldwide. So we have to now classify pneumonia. It depends on various factors. Actually, environmental factor upor jodi amra classify kori, it may be community acquired pneumonia, it may be nosocomial, or pneumonia in special situation, যেমন আজকে এখন হচ্ছে বিভিন্ন কারণে, কোভিডে হচ্ছে বা আদার কজে। আমরা যদি ইটিওলজির উপর ডিপেন্ড করে ক্লাসিফাই করি, it may be bacterial or it may be viral. Bacteria may be gram positive or negative, and viral influenza, parainfluenza. এছাড়াও মাইক্রোপ্লাজমা, ফাঙ্গাল এগুলো দিয়ে হতে পারে, but those are rare. And depending on the site of pneumonia, এখানে একটা বাদ পড়ে গেছে, acute bronchiolitis, lobar pneumonia, and bronchopneumonia. But we have to know one of the life-threatening complications of measles is pneumonia that we have to remember. এছাড়া এই নিউমোনিয়ার জন্য যে এত লোক মারা যাচ্ছে, এত বাচ্চা মারা যাচ্ছে, এর ম্যানেজমেন্ট যদি আমরা ঠিক মতো না করতে পারি, তাহলে আমরা করতে পারবো না, মানে কমাতে পারবো না ডেথ রেট। সেই জন্য আমরা ক্লাসিফিকেশন, the management of pneumonia next করা হয়েছে, যেটা ডিপেন্ডিং অন IMCI. What is the IMCI? IMCI হলো ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস। এটা আমি পরে ডিসক্রাইব করব।
We have to understand that case management is a cornerstone of pneumonia control strategies, which consists of classifying the severity of illness using simple clinical evidence. বাচ্চাদের আইডেন্টিফাই করা খুব মুশকিল। যখন বাচ্চা আসে হয় কাঁদছে বা খুব বিরক্ত, নতুন জায়গায় আসে, ওরা কথা বলতে পারে না, ওদের কমপ্লেন বলতে পারে না। সুতরাং যারা হেলথ প্রোভাইডার তাদেরকে কতটা সিভিয়ার এটা বের করার জন্য কত সিম্পল ক্লিনিক্যাল এভিডেন্স পাওয়া যায় সেটা বের করতে হবে। To reduce the death and improve the child health, Government of Bangladesh implemented child health strategies and programs to address high rate of under 5 mortality. A number of child survival interventions became available in recent decades. এখানে আমি একটু বলতে চাই, আপনাদের স্লাইডটা আমি সাদা রেখেছি, কি হিস্ট্রি বলতে চাই। আমি যখন ঢাকা মেডিকেলে 80s এ জয়েন করলাম, তখন আন্ডার 5 মর্টালিটি কমানোর জন্য বাংলাদেশ গভর্নমেন্ট বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনারদের দিয়ে ট্রেনিং প্রোগ্রাম করলাম ইন সার্ভিস ডক্টরদের। আলাদা আলাদা ভাবে ডায়রিয়াল ট্রেনিং এর জন্য ডাক্তারদেরকে নিয়ে আসতো, এআরআই ট্রেনিং এর জন্য নিয়ে আসতো, নিউট্রিশনাল সাপোর্টের জন্য নিয়ে আসতো। But we have seen the child present with more than one symptom. একই বাচ্চা হয়তো কফ করে নিয়ে আসছে, সাথে ডায়রিয়া আছে, আবার আন্ডার নিউট্রিশন আছে। সেজন্য আমরা চিন্তা করছি যে চাইল্ডকে যখন ট্রিট করবো তখন শুধু ডিজিজটা বা সিমটমটা না, অ্যাজ এ হোল বেবিটাকে চিকিৎসা করতে হবে। সেই জন্য ইন দ্য 1990s extensive studies were done in different countries to find out the minimum evidence based clinical features to identify pneumonia by health worker or health service provider, because it's very difficult like an adult to auscultate the chest. Even the senior pediatrician must sometimes fail to recognize auscultation finally. So that's why that IMCI classification came for the management of children with pneumonia and other disease. In 2004, it came to the undergraduate curriculum also, and almost all the textbook now is taking care of IMCI. So what is IMCI? IMCI is an integrated public health strategy to develop, organize, and implement child health program through coordination or integration as feasible and applicable. A set of evidence-based clinical guidelines for OPD and first level care and also for referral. So why এখানে বলছি যে আমরা কেন ফার্স্ট লেভেল হিসেবে বলছি এটা করার জন্য, কারণ দেখা যাচ্ছে বাচ্চাদের কাশি সর্দি হলে ম্যাক্সিমাম কোথায় ট্রিটমেন্ট নেয়, তারা হোমে নেয়, তারপর তারা ফার্স্ট লেভেল হেলথ ফ্যাসিলিটিতে আসে দেখছে। সেখানে যদি ট্রিটমেন্ট হয় ভালো হয়ে যায়, আর না হলে তাদের স্পেশালাইজ হসপিটাল যেতে হয়। দেখা যাচ্ছে যে হোমে এন্ড ফার্স্ট লেভেল হেলথ ফ্যাসিলিটিসে আমাদের মিনিমাম ইকুইপমেন্ট লজিস্টিক্স লাগে যদি আমরা এই ক্লিনিক্যাল এভিডেন্স গুলো ট্রেনিং দিয়ে হেলথ ওয়ার্কারদেরকে দেখাতে পারি। ইকুইপমেন্ট সাপ্লাইজ এগুলো সবচেয়ে কম লাগে দেখা যাচ্ছে হোমে এন্ড ফার্স্ট লেভেল হেলথ কেয়ার ফ্যাসিলিটিসে। The core of the IMCI strategy is integrated management of the most common childhood problems with a focus on the most important causes of death. এখানে দেখা যাচ্ছে অনেকগুলো কারণে বাচ্চাদের ডেথ হয়। তার মধ্যে এখনো আছে নিউমোনিয়া, ডায়রিয়া বলছে, মেজলস, ম্যালেরিয়া। তখন দেখা গেল যে আলাদা আলাদা ভাবে অলমোস্ট অল এই বেবিগুলো আসলো হয়তো কোনো ম্যালেরিয়া জোন থেকে এসছে, বাচ্চার ফিভারটা হচ্ছে ডিউ টু মেজলস কিনা, বা এবং যদি আমরা নিউট্রিশনাল স্টাডিজ দেখি ম্যালনিউট্রিশন, এর মধ্যে 54% বাচ্চাই ম্যালনিউট্রিশন থাকে। সুতরাং ডায়রিয়া আমরা অনেকটা কন্ট্রোল করে এনেছি, মর্টালিটি ডিউ টু ডায়রিয়া আমাদের কন্ট্রোল হয়েছে বাই দ্য রেস্ট অফ ORS, বাট নিউমোনিয়া স্টিল পারসিস্ট। যখনই এখন আসি আমরা IMCI আমি অনেকগুলো জিনিস আছে কিন্তু সবগুলো তো আমি বলবো না, আমি আজকে নিউমোনিয়ার মধ্যে যাব। যখনই একটা আন্ডার 5 চিলড্রেন প্রেজেন্ট করবে
with the complaints of cough, cold, with or without fever, or difficulty in breathing should be assessed according to IMC. তার মানে কি ডেঞ্জার সাইন আছে কিনা। তো হোয়াট আর দ্য ডেঞ্জার সাইন? চারটা ডেঞ্জার সাইন আমরা দেখবো। বাচ্চা আসার সাথে সাথে দেখবো বাচ্চাটাকে লিথার্জি, আনকনশিয়াস, বাচ্চা কি এই অ্যাটাকে কোনো কনভালশন হয়েছে, বাচ্চা কি যা খাচ্ছে সব বমি করে দিচ্ছে, বাচ্চা কি এনেবল টু ড্রিঙ্ক অর ব্রেস্টফিড। এই চারটা জিনিস আমাদের জানতে হবে, বিকজ বহু সেপ্টিসেমিক কন্ডিশন হোক, মেনিনজাইটিস হোক বা এনকেফালাইটিস হোক, ডেঙ্গু শক সিনড্রোম হোক, এইসব সাইন সিমটম নিয়ে আসতে পারে। এই কন্ডিশনটা হলো তখন সিরিয়াস, এই সময়টাতে আমরা বাচ্চাটাকে রেফার করে দিব এবং টার্সিয়ারি লেভেলের চিকিৎসার কথা চিন্তা করব। যদি সম্ভব হয় ফার্স্ট ডোজ আমরা ট্রিটমেন্ট শুরু করে তাকে পাঠিয়ে দিই। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা আদার চারটা সিমটম আইএমসি আমরা দেখি। সেই চারটা সিমটম হলো, 4 মেইন সিমটম বলা হয় যে ডিফিকাল্ট ব্রিদিং আছে কিনা। ডিফিকাল্ট ব্রিদিং বলতে আমরা এখানে কি বলি? চেস্ট ইনড্রয়িং। এখানে চেস্ট ইনড্রয়িং মানে হলো ইনওয়ার্ড মুভমেন্ট অফ দ্য লোয়ার চেস্ট ওয়াল উইথ ইন্সপিরেশন, মানে ইন্সপিরেশনের সময় লোয়ার চেস্ট ওয়ালটা ঢুকে যাবে, বাচ্চাকে কাম এন্ড কোয়াইট থাকতে হবে, কারণ এখানে ইন্টারকস্টাল ইনড্রয়িংটা আমরা অতটা ইম্পর্টেন্স দেই না। সেজন্য you can see the lower chest wall ইনড্রয়িংটা হলে এটা একটা ওয়ান অফ দ্য সিমটম। আদার সিমটম গুলো আমি এখানে জাস্ট মেনশন করছি, আমি বলবো না যে ডায়রিয়ার সাইন সিমটম, ডিহাইড্রেশন কেমন আছে, ফিভার কত আছে, যেটা ম্যালেরিয়া জোন থেকে এসছে নাকি, মিজলস আছে কিনা। মানে অ্যাট দ্য হোল আমরা আরেকটা দেখি ইয়ার প্রবলেমটা এর মধ্যে নিয়ে এসছে, কারণ ইয়ার প্রবলেম থাকলে বাচ্চাদের অনেক প্রবলেম হয় ভবিষ্যতে, মানে কানে হিয়ারিং ডিস্টারবেন্স হয়, অথবা এটা progress to meningitis etc. Next কি দেবো আমরা? ফার্স্ট ব্রিদিং। This is a very sensitive and specific among all clinical signs of pneumonia and underlying. It's very specific and sensitive. এখানে আমরা দুটো ভাগে ভাগ করছি কাট অফ পয়েন্টকে। যদি 2 months to 12 months হয় আমরা 50 breaths per minute or more হচ্ছে কিনা, 12 months up to 5 years হলে 40 breaths per minute or more। পুরো 1 মিনিট কাউন্ট করতে হবে, কিন্তু আমাদের হাফ এ মিনিট বা কোয়ার্টার মিনিট করলে হবে না, কারণ বাচ্চা একবার দম নিয়ে বন্ধ হয়ে যায় আবার ছাড়ে। পুরো 1 মিনিট বাচ্চাকে কাম এন্ড কোয়াইট। যদি বাচ্চা কান্নাকাটি করে মাকে বলতে বলতে ঘুরিয়ে ঠান্ডা করে এনে তারপর আমরা কাউন্ট করব। আমরা যখন ট্রেনিং দিয়েছি আমরা কাউন্টিং মেশিন দিতাম তখন, এখন আমি জানি না গভর্নমেন্ট প্রোভাইড করে কিনা এআরআই কাউন্টিং, রেসপিরেটরি রেট কাউন্টিং করার জন্য। নেক্সট হলো উইজ দেখতে হবে। উইজ কেন হয়? প্রথম আমি অ্যাকিউট এপিগ্লটাইটিস আর লাইকোটাইটিস ব্রঙ্কাইটিসটা বাদ দিয়ে দিয়েছি, বলেছি সেটা রেসপিরেটরি ডিস্ট্রেস উইথ স্ট্রাইডার হবে এন্ড দ্যাট ইজ লাইফ থ্রেটনিং, সেটা ইমিডিয়েট হসপিটালাইজ করতে হবে তাকে। উইজ যদি থাকে, মারা এসে বলে কি নয়েজি রেসপিরেশন হচ্ছে, বুক থেকে কি কোনো সাউন্ড আসছে, মুখ থেকে কেমন সাউন্ড আসছে, তখন আমাদের বুঝতে হবে উইজটা কি। ইট ইন্ডিকেট লোয়ার এয়ারওয়ে অবস্ট্রাকশন। ইটস এ মিউজিক্যাল সাউন্ড during expiration, and it may be due to acute bronchiolitis or it may due to asthma. যদি ফার্স্ট অ্যাটাক হয় আমরা চিন্তা করবো এটা ব্রঙ্কিওলাইটিস কিনা। ব্রঙ্কিওলাইটিস হলে আমরা সেখানে ব্রিজের যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টটা দিব, এটা আমরা পরে বলছি। এরপর আমরা দেখবো নিউট্রিশনাল স্ট্যাটাস বাচ্চাটাকে। আমি বলেছি প্রথমে বাচ্চাকে অ্যাজ এ হোল আমাদের ট্রিটমেন্ট করতে হবে, এবং বাচ্চাকে যদি সাপোজ যদি সিভিয়ার হলে তো আমরা হাসপাতালে পাঠালাম, বাকি বাচ্চাগুলোকে আমাদের কাউন্সিল করতে হবে, তাদের অ্যাডভাইস দিতে হবে, নিউট্রিশনাল অ্যাডভাইস দিতে হবে, ব্রেক নিতে হবে, উইনিং ব্রেস্ট ফিডিং এর ব্যাপারে বলতে হবে, উইনিং ডায়েটের ব্যাপারে বলতে হবে। এছাড়াও আইএমসি এর মধ্যে আছে ইমিউনাইজেশন, আছে ভিটামিন এ, আছে ডিওয়ার্মিং, আদার প্রবলেম নিয়েও আইএমসি এর মধ্যে আছে। সুতরাং আইএমসি অ্যাজ এ হোল একটা বাচ্চার ওভারঅল হেলথ অ্যাসেস করে। তো এখানে আমি শুধু নিউমোনিয়া পোর্শনটা আজকে টাচ করি। সুতরাং অ্যাকর্ডিং উইথ দিস সাইন সিমটম যেগুলো আমি বললাম, ডেঞ্জার সাইন প্লাস চেস্ট ইনড্রয়িং, নেক্সট ফার্স্ট ব্রিদিং, এগুলোর উপর ডিপেন্ড করে এটাকে ক্লাসিফাই করেছে ফর দ্য ট্রিটমেন্ট অফ চাইল্ডহুড নিউমোনিয়া এট হেলথ ফ্যাসিলিটি। যদি শুধু কফ এন্ড কোল্ড নিয়ে আসে তাহলে আমরা নন নিউমোনিয়া মনে করবো, আলটিমেটলি হোম কেয়ার অ্যাডভাইস দিয়ে আমরা ছেড়ে দেবো। যদি ফার্স্ট ব্রিদিং and or chest indrawing আছে আমি ধরে নিব এটা নিউমোনিয়া। ইট মে বি ভাইরাল, ইট মে বি ব্যাকটেরিয়াল, কিন্তু যেহেতু আমাদের মর্টালিটি ডিউ টু নিউমোনিয়া বেশি এবং যেহেতু
ম্যালনারিশ আমাদের বেশিরভাগ বাচ্চা, সেই জন্য আমাকে ট্রিটমেন্ট দিব, ওরাল ট্রিটমেন্ট দিয়ে আমরা অ্যাডভাইস, হোম কেয়ার অ্যাডভাইস দিব। আর যদি জেনারেল ডেঞ্জার সাইন গুলো পাই, আমি ধরে নিব যে বাচ্চা সিভিয়ার নিউমোনিয়া অথবা অন্যান্য কারণে ভেরি সিভিয়ার ডিজিজ। যদি সম্ভব হয় আমি ফার্স্ট লেভেল হেলথ ফ্যাসিলিটিতে আমি ফার্স্ট ডোজ অফ অ্যান্টিবায়োটিক দিয়ে রেফার টু দ্য ফ্যাসিলিটি ফর ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক অ্যান্ড সাপোর্টিভ থেরাপি। সো ম্যানেজমেন্টের মধ্যে কি আসছে মানে আমি যদি বলি, অ্যান্টিবায়োটিক্স, হোম কেয়ার, treatment of fever, treatment of quiz, and nutritional advice. What is the antibiotics? Now the government and say antibiotics আছে, আমরা নিউমোনিয়া কেস হলে তাকে ওরাল অ্যামক্সাসিলিন দেব 80 মিলিগ্রাম পার কেজি পার ডে ফর 5 ডেজ। আমরা অ্যাসেস করতে বলবো, আফটার 2 to 3 ডেজ পর আসতে বলবো। যদি কোনো ইমপ্রুভমেন্ট না হয় আমরা রিঅ্যাসেস করবো যে চাইল্ডকে ইন্ডিভিজুয়ালাইজ হবে, and if required চেঞ্জ করবো অ্যান্টিবায়োটিক or refer to a higher symptom বা other cause to find out the other cause for this. আর যদি দরকার হয় আমরা ফার্স্ট লেভেল ফ্যাসিলিটিতে আমরা ইনজেকশন অ্যাম্পিসিলিন দিতে পারি 50 মিলিগ্রাম পার কেজি পার ডে 6 আওয়ারলি for 5 days, plus injection gentamicin 7.5 milligram per kg per day 12 hourly for 5 days. কোনো ইমপ্রুভমেন্ট না হলে তখন আমরা সেকেন্ড লাইন অফ ট্রিটমেন্টে যাব, কমনলি আমরা সেফট্রাক্সিনে যাব। পর যদি দেখি বাচ্চার হুইজ নিয়েছিল, কফ এন্ড কোল্ডের সাথে হুইজ আছে, উইল নেবুলাইজ দা, এটা যদি ফার্স্ট টাইমে হয় আমরা নেবুলাইজ করবো পরপর 3 বার। নেবুলাইজ করে যদি হুইজটা চলে যায় বা রেসপিরেটরি রেট বেশি থাকে তাহলে আমার মনে করতে হবে এটা নিউমোনিয়া। আর যদি রিপিটেড নিয়ে আসে তখন এটা ধরে নিতে হবে অ্যাজমা, সেই জন্য এবং ফ্যামিলি হিস্ট্রি নিব, তখন উইল হ্যাভ টু ট্রিট কেস অফ অ্যাজমা। আমি তো বলেছি যে যদি নো নিউমোনিয়া হয়, বেশিরভাগ বাচ্চা কিন্তু নো নিউমোনিয়া থাকে, তাদেরকে হোম কেয়ার ম্যানেজমেন্ট। হোয়াট ইজ হোম কেয়ার ম্যানেজমেন্ট? হোম কেয়ার ম্যানেজমেন্ট মানে হলো soothe the throat, relieve the cough with a safe remedy. Safe remedy কি? আমরা যদি মাদের বলি একটু র চা খাওয়ান, মারাটা অস্থির হয়ে যায়, একটু মধু খাওয়ান, একটু তুলসী খাওয়ান, এগুলি বলি। নো কফ সিরাপ, নট প্রেসক্রাইব দেন এনি কফ সিরাপ। এবং মাকে বলতে হবে, আমাদের বুঝাতে হবে, কাউন্সিল করতে হবে যে একদিনের মধ্যেই বাচ্চার কাশি ভালো হবে না, বা আমি যদি এখন অ্যান্টিবায়োটিকও দিয়ে দিই বাচ্চা যদি নিউমোনিয়া হওয়ার থাকে হবেই, সুতরাং অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো কারণ নেই, বরং যারা ক্ষতি হবে। So most cases of ARI in children are simple cough and cold, and these are mostly viral in origin. It poses non-serious threat to the child. Usually these are self-limiting, do not require antibiotics or cough syrup. Unnecessary and irrational use of antibiotics encourages the development of bacteria in the environment, causing antibiotic resistance. Bacterial resistant infections have become a serious problem in developing countries, resulting in a public health issue in Bangladesh now. Now, how can I prevent? আমরা অনেক নিউমোনিয়া যে কমে এনেছি, প্রিভেনশন হয়েছে বাই ইমিউনাইজেশন, লাইক pneumococcal vaccine, heat vaccine, measles vaccine, and we have to prevent by improving nutritional status, like encouraging breastfeeding, encouraging energy-based complementary feeding, এবং হোমমেড ফুডিং, এটা বাইরে টিন ফুড বা প্যাকেট ফুড খাওয়ানো যাবে না, বুঝাতে হবে তাদের, and hand washing is very important. My conclusion, improvements in child health are not necessarily dependent on the use of sophisticated and expensive technologies. A more integrated approach in managing sick children is needed to achieve better outcomes. The childhood programs need to move beyond addressing single disease to the overall health and well-being of the child. আমাদের মনে রাখতে হবে যে এই আজকের যে টেকনিকটা আমি দিলাম এটা ফর আন্ডার 5 বাচ্চাদের জন্য, যেহেতু আন্ডার 5 মর্টালিটি যেটা নিউমোনিয়া বেশি, কিন্তু আন্ডার 5 এর উপরে অ্যাবাভ 5 এ আমাদের ক্লাসিফিকেশন all are different, that we have to classify, see the other causes due to, এবং মোর দেন 30 days যদি এই কফ এগুলো পারসিস্ট করে তাহলে আমাদের অন্যান্য ডিজিজ এক্সক্লুড করতে হবে। আমাদের আগে
হুপিং কফের যেমন একটা কজ ছিল নিউমোনিয়া, সেই হুপিং কফ এখন ইমিউনাইজেশন হ্যাজ এ গ্রেট রোল ফর রিডিউসিং দিস। কিন্তু এখন রিডিউস করতে গেলে আমাদের এনভায়রনমেন্টকে ঠিক করতে হবে, পলিউশন ঠিক করতে হবে, হেলদি ফুড খাওয়াতে হবে, হেলদি বিহেভিয়ার থাকতে হবে, হেলদি লাইফস্টাইল চালাতে হবে বাচ্চাদের। থ্যাংক ইউ অল ফর পেশেন্স হিয়ারিং। থ্যাংক ইউ অল। Thank you very much, madam, for your wonderful and simplified presentation. Thank you again. আসলে আমার মনে হচ্ছে অনেক শর্ট, মানে মনে হচ্ছে যে আরো অনেকক্ষণ যদি শোনা যেত, আরো ঘন্টা খানেক হয়তো আরো অনেক ভালো লাগতো। যতটুকু করেছেন ম্যাডাম অসাধারণ। আমরা ম্যাডাম কোশ্চেন আনসার সেশন যাওয়ার পূর্বে আমি আমাদের আজকের প্যানেলিস্ট প্রফেসর আবিদ হাসান মোল্লা স্যারের কাছে সার্বিক প্রেজেন্টেশন সম্বন্ধে এবং স্যারের ওপিনিয়ন শুনতে যাচ্ছি, তারপর আমরা প্রেজেন্টেশন কোশ্চেন আনসার সেশনে চলে যাব। থ্যাংক ইউ এহসান। আমি আমার জীবনের আজকে একটা স্মরণীয় ঘটনা, সেটা হলো বলছি যে ম্যাডাম আমার হাতে ধরে শেখাইছে, আর ম্যাডাম যে লেকচার দিল তার উপরে আমি আলোচনা করব, এটা আমার কাছে দুর্বোধ্য লাগছে। তো এমন একটা জটিল চক্রের মধ্যে তুমি ফেলছো আমারে, আমি তো বুঝতে পারিনি। যাই হোক, না না, আমি তো তোমাদের ফ্রি দিয়েছি। ইউ ক্যান ক্রিটিসাইজ, ইউ ক্যান অ্যাডভাইজ। অ্যাডভাইস না ম্যাডাম, আমি না ম্যাডাম, আপনার মানে বিডি ফিজিশিয়ান যারা এখানে অ্যাক্টিভলি ইনভলভ, আর আপনি যে প্রেজেন্টেশন দিয়েছেন, এই প্রেজেন্টেশন তো আমাদের জন্য বিশাল একটা প্রেজেন্টেশন আমি বলবো। তো আপনি ডিটেলস কিন্তু চাইল্ড মর্টালিটিতে, আন্ডার 5 মর্টালিটিতে যে সমস্ত প্রবলেম গুলো ইনভলভ, তার ভিতরে নিউমোনিয়া যে একটা বিশাল অংশ, সেটা আপনি অত্যন্ত সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন। তো আমি আপনার প্রেজেন্টেশনটা আমি এতক্ষণ বসে যা শুনেছি সেটা আমি সামারি করেছি কিছুটা, তো সেটা আমি একটু বলি। তো সেটা হলো যে মাননীয় সভাপতি রুহুল আমিন স্যার, আমি ম্যাডামের লেকচারের উপরে দু একটা কথা বলছি আপনি পারমিশন দিলে। তো among all the childhood illnesses, disease of the respiratory system is at the top of all. আমাদের কাছে যত রকম প্রবলেম নিয়ে আসে, শারীরিক সমস্যা নিয়ে আসে বাচ্চাদের, তাদের ভিতরে কিন্তু রেসপিরেটরি সিস্টেমের প্রবলেম সব থেকে বেশি। এবং এই রেসপিরেটরি সিস্টেমের যতগুলো রোগ আছে তার ভিতরে কিন্তু আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন সব থেকে বেশি, at it is comprising about 65 to 67%. Of the different lower respiratory illnesses, the 3 are the commonest. Number 1 is bronchiolitis, followed by pneumonia and asthma. Madam nicely mentioned করেছেন। এবং এই তিনটার মধ্যে নিউমোনিয়াটা হলো মানে এখনো পর্যন্ত সমস্ত পৃথিবীতে সিঙ্গেল এন্টিটি হিসাবে ইজ নাম্বার 1 কজ অফ চাইল্ড ডেথ। আমরা বলি যে নিওনাটাল ডেথ কন্ট্রিবিউটিং 2/3 অফ অল ইনফ্যান্ট মর্টালিটি, কিন্তু সেখানে কিন্তু নিওনাটাল ডেথ কিন্তু একটা ডেথ না, সেখানে ইটস এ কনসিস্টিং অফ পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, সেপ্টিসেমিয়া, লো বার্থ ওয়েট, মেনি থিংস, কিন্তু সিঙ্গেল এন্টিটি হিসেবে নিউমোনিয়া ইজ নাম্বার 1 কিলার। এই কথাটা আমাদের সব থেকে বলতে হবে যে 2019 সালে নিউমোনিয়া অ্যাকাউন্টেড 15% of under 5 death and killing about 9 lakhs of children throughout the whole world. এবং বাংলাদেশে এখনো প্রতি বছরে 24,000 আন্ডার 5 শিশু মারা যায় শুধুমাত্র নিউমোনিয়াতে, 24,000। তো এখন এই আন্ডার 5 মর্টালিটিকে অ্যাড্রেস করার জন্য, কিলার ডিজিজটাকে অ্যাড্রেস করার জন্য 1995 এ ডব্লিউএইচ এবং ইউনিসেফ আইএমসিআই নিয়ে এসেছিল, এবং সেটা বাংলাদেশ গভর্নমেন্ট এবং ম্যাডাম, আমরা যাকে বলি মাদার অফ আইএমসিআই, উনি এটাকে অ্যাডপ্ট করেছিলেন। ওনার নেতৃত্বে আমরা আইএমসিআই, তখন ইন সার্ভিস আইএমসিআই ছিল, এবং এই আইএমসিআই এর ভিতরে আমরা শিখেছিলাম কিভাবে নিউমোনিয়া সিভিয়ারিটিকে ক্যাটাগরাইজ করতে হয়, কিভাবে তার ট্রিটমেন্টটাকে অপটিমাইজ করতে হয়, এবং কোন কোন সিচুয়েশনে সেই সমস্ত কেসকে হসপিটালে রেফার করতে হয় ফর ফার্দার ম্যানেজমেন্ট অ্যাজ এ কেস অফ সিভিয়ার নিউমোনিয়া। তো এখন এখানে ম্যাডাম একটা কথা অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, সেটা হলো যে এই যে তিনটে রোগের মধ্যে নিউমোনিয়া সামটাইমস বিকাম ভেরি ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট ফ্রম ব্রঙ্কিওলাইটিস। তো এখানে একটা জিনিস আমি সবার জন্য একটু বলতে চাই যে এ চাইল্ড হু ইজ প্রেজেন্টেড উইথ কাফ অ্যান্ড ডিফিকাল্ট ব্রিদিং, তখন কিন্তু আমরা আইএমসিআই ক্যাটাগরি অনুপাতে আমরা তাদেরকে নিউমোনিয়া বলি।
এবং সেই নিউমোনিয়ার ভিতরে অনেক পেশেন্ট আছে যেটা আমরা বলি ভাইরাল আরএসভি ব্রঙ্কিওলাইটিস, সেটা কিন্তু চলে আসে। তো এখানে ডিফারেন্সিয়েশনটা কিভাবে হবে, যে নিউমোনিয়া ক্যান অ্যাফেক্ট অ্যাট এনি এজ, কিন্তু ব্রঙ্কিওলাইটিসের যদি আমরা ইনসিডেন্স দেখি তাহলে তাদের ম্যাগনিটিউডটা কিন্তু আন্ডার 2 years of age and mostly within first year of life, এবং দ্যাট ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ সাম ক্যাটার, রানিং নোজ, এবং সাডেনলি দি পেশেন্ট ডেভেলপ হুইজ অ্যান্ড সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস। ডিসপাইট দ্যাট এই সমস্ত বাচ্চাগুলো কিন্তু মানে so far as their growth and development, growth is fine, তাদের কোনো ম্যালনিউট্রিশন সাথে সাথে থাকে না, কিন্তু এবং অনেক সময় আমরা তাদের দেখি যে ল্যাকটেশনাল ফেলিওর তার থাকে। এবং ইন্টারেস্টিংলি এই সমস্ত পেশেন্টের জন্য অনেক অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, কিন্তু এই পেশেন্টগুলো কিন্তু ডু নট রেসপন্ড উইথ অ্যান্টিবায়োটিক্স। তাদের সব থেকে বড় সমস্যা হয় খুব কুইকলি ডেভেলপিং হাইপোক্সিমিয়া, এবং তাদের একটা চিকিৎসা সেটা হলো অক্সিজেন থেরাপি। তো এই একটা ডিফারেন্সিয়েশন কিন্তু আমাদের করতেই হবে, তা না হলে আমরা যেভাবে ইরেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক থেকে ঝুঁকে গেছি, গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে একটা বাচ্চা একটা কাশি দিলেই ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক, অনেক মানে হায়ার লেভেলের অ্যান্টিবায়োটিক শুরু করা হয়। এই বিষয়টা আমাদের মানে রেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিবায়োটিক অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এই বিষয়টা মাথায় রাখতে হবে আমাদের। তারপরে আমাদের আরেকটা জিনিস এখানে আমি আরেকটু পরিষ্কার করে বলতে চাই, সেটা হলো নিউমোনিয়া এবং এই যে ব্রঙ্কিওলাইটিস আমরা যেটা বললাম, এর সেগ্রিগেশনটা আরো কেন ইম্পর্টেন্ট, যে নিউমোনিয়া চিকিৎসা কিন্তু একমাত্র অ্যান্টিবায়োটিক্স। যে সমস্ত পেশেন্ট গুলো নন সিভিয়ার নিউমোনিয়া থাকে, যেটা আমরা ক্যাটাগরি করি বাই ভার্চু অফ ফার্স্ট ব্রিদিং এন্ড চেস্ট ইনড্রয়িং, অক্সিজেন স্যাচুরেশন, যেটার উপর দিয়ে আমরা ক্যাটাগরি করি, সেখানে যদি নন সিভিয়ার নিউমোনিয়া থাকে তাহলে কিন্তু তাদের ওপিডি ট্রিটমেন্ট উইথ ওরাল অ্যামক্সিসিলিন অর কোট্রাইমক্সল এখন নাই, কিন্তু আমরা অ্যামক্সিলিন, অ্যাজিথ্রোমাইসিন এটা আমরা ব্যবহার করতে পারি। এবং এখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো রেফারাল নলেজ। কোন কোন সিচুয়েশনে মা বাবারা তাদের এই সিক বাচ্চাটাকে আবার দেখাতে নিয়ে আসবে, কোন সময় ইমার্জেন্সি বেসিসে নিয়ে আসবে, এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত পরিষ্কার। আর সেকেন্ড যে জিনিসটা হলো ব্রঙ্কিওলাইটিসের যে ট্রিটমেন্ট, মানে সিভিয়ার নিউমোনিয়া যে ট্রিটমেন্ট, সেখানেও কিন্তু অ্যান্টিবায়োটিক, বাট it not in outdoor, but it is in hospital setting. On the other hand, the treatment of bronchiolitis is only monitoring for oxygen saturation, and it is only oxygen therapy that is the treatment for bronchiolitis. এবং এখানে অনেক রকম নেবুলাইজেশন একসময় ছিল, হাইপারটোনিক নেবুলাইজেশন ছিল, বুডেসোনাইড নেবুলাইজেশন ছিল, সালবুটামল নেবুলাইজেশন ছিল, অনেক রকম ছিল। কিন্তু থ্রুআউট দি হোল ওয়ার্ল্ড ডিফারেন্ট মেটা অ্যানালাইসিস, ডিফারেন্ট আরসিটিতে এটা দেখা গেছে যে অ্যান্টিবায়োটিকের যেমন কোনো রোল নাই, আর এই ধরনের নেবুলাইজেশনের কোনো রোল নাই। তাহলে ব্রঙ্কিওলাইটিসের চিকিৎসাটা কি? তাহলে কেস আইডেন্টিফিকেশন, স্যাচুরেশন মনিটরিং, এবং ইফ দেয়ার ইজ হাইপক্সিমিয়া দেন অক্সিজেন থেরাপি। এবং সেই অক্সিজেন থেরাপি কিন্তু আমরা আমাদের দেশে আমরা সেই হেড বক্স থেকে শুরু করে হাই ফ্লো নেজাল ক্যানুলা পর্যন্ত দেওয়া যেতে পারে। এবং ইফ ডিসপাইট দিস অক্সিজেন ডিভাইসেস, যদি আমরা দেখি যে দেয়ার ইজ ফলিং অক্সিজেন স্যাচুরেশন, সেখানে নন ইনভেসিভ ভেন্টিলেশন সবই কিন্তু আছে, বাট এখানে কিন্তু অ্যান্টিবায়োটিকেরও কোনো রোল নাই, আর ওই নেবুলাইজেশনের কিন্তু কোনো। দিস ইজ দ্য রিসেন্ট ডকুমেন্টেশন, রিসেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড রিকমেন্ডেশন। একসময় আমরা চিন্তা করতাম রিভাব্রিন কিন্তু আজকের দিনে ব্রঙ্কিওলাইটিসের ট্রিটমেন্টের জন্য নো মোর রিকমেন্ডেড। তাহলে কিন্তু ব্রঙ্কিওলাইটিসের আর কিছু নাই, অনলি অক্সিজেন স্যাচুরেশন মনিটরিং অ্যান্ড অক্সিজেন থেরাপি। আরেকটা জিনিস হলো যে আমাদের সিম্পল নিউমোনিয়ার কথা আমি একটু আগে বলছিলাম, যে এই ক্ষেত্রে আমাদের এখন আমরা আইএমসিআর মাধ্যমে এবং আমাদের গভর্নমেন্টের যে সমস্ত প্রোগ্রামগুলো আছে তার মাধ্যমে কিন্তু আমরা রেফারাল পর্যন্ত গেছি। কিন্তু আমার মনে হয় যে আজকে নিউমোনিয়া মর্টালিটি কমানোর জন্য আমাদের কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, তাহলে যে সমস্ত পেশেন্টগুলো সিভিয়ার নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের চিকিৎসাটা কি আরো স্ট্রেনথেন করা, সেখানে মনিটরিং এর ব্যবস্থাটা করা, সেখানে অক্সিজেন সাপ্লাইটা ভালো করা, এবং সেখানে অ্যান্টিবায়োটিক আমরা যেটা দেবো তার জন্য একটা স্ট্রং এবং কনসেনসাস রিকমেন্ডেশন নিয়ে আসা উচিত। সো আমি এখানে এমফাসিস দিতে চাচ্ছি যে আমাদের কমিউনিটির পাশাপাশি অ্যাডমিটেড যে সমস্ত সিভিয়ার নিউমোনিয়া কেস যেগুলো আছে সেগুলোকে আমাদের ভালোভাবে ট্রিটমেন্ট করা দরকার। তো এখানে প্রশ্নটা আরেকটা জিনিস হলো যে বাংলাদেশ সরকার এখন নিউমোনিয়া রিলেটেড
নিউমোনিয়া ইনসিডেন্স এন্ড নিউমোনিয়া রিলেটেড মর্টালিটি কমানোর জন্য কিন্তু একটা গোল সেট করছে, যে গোলটা হলো যে 2025 সালের মধ্যে নিউমোনিয়া ইনসিডেন্স কমায় নিয়ে আসতে হবে 75% অফ দ্য বেস লাইন। আগে যে 90 দশকে যে নিউমোনিয়া ইনসিডেন্স ছিল তার থেকে কিন্তু আমাদের এখন 75% কমায় নিয়ে আসতে বাই দ্য ইয়ার 2025। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আজকে নিউমোনিয়া রিলেটেড মর্টালিটি কিন্তু 8% ইন বাংলাদেশ। বাংলাদেশে নিউমোনিয়া রিলেটেড মর্টালিটি 2020 সালে এটা 8%, সেটাকে কমিয়ে আমাদের 2025 সালে নিয়ে যেতে হবে 3% এর নিচে। এবং এর জন্য যে স্ট্র্যাটেজি, টার্গেট এবং ইন্ডিকেটর ঠিক করা হয়েছে সেটাকে ম্যাডাম নাইসলি বলেছেন, যে ভ্যাকসিনেশন, 2 নম্বর হলো আর্লি ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং, কেয়ার সিকিং বিহেভিয়ার অফ দ্য প্যারেন্টস সেটা ইমপ্রুভ করতে হবে, রেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স, অ্যান্ড সব থেকে ইম্পর্ট্যান্ট অ্যান্ড এমফাসাইজ যেটা দেওয়া হয়েছে সেটা হলো অক্সিজেন থেরাপি অ্যান্ড এস্টাবলিশমেন্ট অফ ডিফারেন্ট টাইপস অফ অক্সিজেন ডিভাইসেস। তো এইগুলোকে সামগ্রিকভাবে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য এখন যে প্রায়োরিটি যে সরকারের সেটা হলো আবার মানে স্ট্রেনথেনিং আইএমসিআই স্ট্র্যাটেজি, এবং আইএমসিআই যেটা আমাদের আছে আজকের আমাদের বাংলাদেশের মেডিকেল কারিকুলামে কিন্তু আইএমসি এটা প্রি সার্ভিস আইএমসিআই কিন্তু আমাদের এখানে আছে, জাস্ট টু ডেভেলপ ম্যান পাওয়ার ওরিয়েন্টেড ইন আইএমসিআই স্ট্র্যাটেজি অ্যান্ড আইএমসিআই বিহেভিয়ার। আমার মনে হয় যে সামগ্রিকভাবে আমরা যদি আইএমসিআই কে স্ট্রেনথেন করতে পারি, আমরা যদি সামগ্রিকভাবে যদি আমরা কেস সেগ্রিগেশন করতে পারি, আমার মনে হয় অ্যান্টিবায়োটিকের রেশনাল ইউজ যদি আমরা নিতে পারি এবং অন্যান্য যে সমস্ত অ্যাসপেক্ট টু প্রিভেন্ট নিউমোনিয়া এটা যদি আমরা দিতে পারি, আমার মনে হয় 2025 সালের মধ্যে এবং বাই দি ইয়ার 2030 যেখানে এসডিজি গোল যখন আমরা অ্যাচিভ করব, তখন আমাদের আন্ডার 5 মর্টালিটি অ্যান্ড ইনফ্যান্ট মর্টালিটি আমরা খুব ইজিলি পৌঁছে যেতে পারবো, যেটা আমাদের এমডিজি 5 যেটা ছিল সেখানে পৌঁছে। আমি আপাতত এইটুকুই বলছি, এরপরে কোশ্চেন অ্যান্সার ম্যাডাম দিবেন, সেখানে যদি ম্যাডাম আমাকে কোনো সাপ্লিমেন্ট করতে পারেন, আমি যদি পারি তাহলে আমি বলবো। আপনাদের অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ প্রফেসর আবিদ, থ্যাংক ইউ স্যার। স্যার আসলে এত কোশ্চেন, অলরেডি 50টার উপরে কোশ্চেন আছে, আর স্যার আমি কোশ্চেন বক্স চেক করবো না স্যার, যেমন কোশ্চেন আপনারা 3 জন মিলিয়ে আনসার করবেন। আমি ফার্স্ট কোশ্চেন নিয়ে আমাদের চেয়ারপারসন স্যারের কাছে যাচ্ছি। আজকের ফার্স্ট কোশ্চেন আসলে আমি একদম কমন কোশ্চেন তুলে নিচ্ছি, কারণ এই টপিক সারা দেশ থেকেই দেখছে এবং এটা সবার জন্য ইম্পর্টেন্ট। স্যার ফার্স্ট কোশ্চেন টু আওয়ার চেয়ারপারসন স্যার। স্যার, বিসাইডস চেস্ট ইনড্রয়িং, হোয়াট আর দ্য ডেঞ্জার সাইন অফ নিউমোনিয়া ইন ইনফ্যান্টস এন্ড চিলড্রেন? আমার মনে হয় যে ইনফ্যান্টস এর, আমার কথা শোনা যাচ্ছে হাসান? ক্লিয়ার স্যার, ভেরি ক্লিয়ার। আচ্ছা, ইনফ্যান্টস এর ক্ষেত্রে যে ডেঞ্জার সাইনের মধ্যে ম্যাডাম অলরেডি বলেছেন যে নট ফিডিং ওয়েল অর স্টপড ফিডিং, এটা হলো নাম্বার 1। ইনফ্যান্টস মানে আন্ডার 1 ইয়ার অফ এজ। আরেকটা হলো যে কনভালশন, যেটা অলরেডি ম্যাডাম বলেছেন। এই দুইটাকে আমি বেশি ফোকাস করবো। লেথার্জি, যে বাচ্চা মানে নানাভাবে স্টিমুলেট করলেও বাচ্চা সজাগ হয় না, একটু চোখ মেলেই আবার ঘুমের মতো হয়ে যায়। তো আমার মনে হয় এই 3টা বিষয় দিয়ে আমরা মানে ইনফ্যান্সিতে আমরা ডেঞ্জার সাইনটা বুঝবো। আর ওল্ডার চিলড্রেনে কিন্তু সেখানে কিন্তু এইগুলি তো আছেই, আরো ডেঞ্জার সাইনও এখানে। চেস্ট ইনড্রয়িংটা কিন্তু ইনফ্যান্সিতে অনেক সময় এটা বেশি মানে অনুভূত বা দেখা যায় না, মানে কোনো সময় দেখা যায়। তো সেই জন্য ওল্ডার চিলড্রেনের চেস্ট ইনড্রয়িংটা হলো মোস্ট ইম্পর্টেন্ট মানে পয়েন্ট টু কাম টু এ কনক্লুশন দ্যাট দিস ইজ এ কেস অফ সিভিয়ার নিউমোনিয়া। তো আমার মনে হয় যে ডিফারেন্সিয়েট করার জন্য স্পেশালি ডেঞ্জার সাইনের ক্ষেত্রে এটাই আমি মনে করি যে সঠিক সাইন। থ্যাংক ইউ স্যার। ম্যাডাম কি সাথে কিছু অ্যাড করবেন নাকি ম্যাডাম আমরা নেক্সট কোশ্চেন? আমি একটু বলছি, এখানে হলো কি ইনফ্যান্সিতে যেটা আমরা বলি যে ডেঞ্জার সাইন তো আছে, তার যেটা প্রশ্ন হচ্ছে যে নিউমোনিয়া কেমন করে ডিফারেন্সিয়েট করবে। এখানে বলি সিভিয়ার চেস্ট ইনজয়িং, ছোট বাচ্চা তো ওদের চেস্টটা খুব নরম থাকে, বড় বাচ্চাদের 2 বছর পরে আমরা তখন বলি যে চেস্ট ইনজয়িং, কিন্তু ইনফ্যান্সিতে আমরা বলি সিভিয়ার চেস্ট ইনজয়িং। বাচ্চা যখন শুয়ে থাকবে, কাম থাকবে, দেখা যাবে লোয়ার চেস্ট ঢুকে যাচ্ছে, সাথে যে সিভিয়ার নিউমোনিয়া যখন টার্ন করবে তখন সেখানে লেথার্জিক সাইন থাকবে, ফিডিং ডিফিকাল্টিস থাকবে, স্টপ ফিডিং ওয়েল থাকবে, ইনকনভালশন থাকবে। ধন্যবাদ ম্যাডাম। নেক্সট কোশ্চেন টু প্রফেসর আবিদ হোসেন মোল্লা স্যার।
স্যার অলরেডি আনসার কিন্তু এটা করে ফেলেছেন টেকনিক্যালি, তারপর আমি চাচ্ছি সবাই আরেকটু শুনুক। স্যার, হাউ উই ক্যান ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট নিউমোনিয়া অ্যান্ড অ্যাকুয়েট ব্রঙ্কিওলাইটিস? থ্যাংক ইউ। আমি অলরেডি বলেছি যে আমরা ইট ইজ সামটাইমস ভেরি ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট ক্লিনিক্যালি, কিন্তু একটা ক্যাটাগরি আমরা করতে পারি। যে বাচ্চাটা ব্রঙ্কিওলাইটিসে ভুগছে সেই বাচ্চাটা কি কিন্তু দেখতে শুনতে আর নিউমোনিয়াতে আক্রান্ত বাচ্চার মতো এরকম সিক লাগে না। বাচ্চাটা হাসি খুশি থাকে, খেলাধুলো করছিল সেরকমই থাকে। কিন্তু এই বাচ্চাটা হঠাৎ করে দেখা গেল যে তার একটু ঠান্ডা লাগছে, একটু নাক দিয়ে পানি পড়ছে, এবং এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই বাচ্চাদের থাকে রেসপিরেটরি ক্যাটার বলে যেটাকে, and that is followed by sudden severe respiratory distress associated with the presence of wheeze. এইখানে কিন্তু বাচ্চার জ্বর তেমন থাকে না। নিউমোনিয়ার একটা বাচ্চার কিন্তু অনেক জ্বর থাকে এবং সেই বাচ্চাটা কিন্তু দেখতে অনেক সিক থাকে। 3 নম্বর হলো যে এই ব্রঙ্কিওলাইটিসের এই বাচ্চাটার সাথে কিন্তু রেসপিরেটরি ডিস্ট্রেসের পাশাপাশি কিন্তু হুইজ থাকে, যেটা আমরা অনেক দূর থেকে আমরা বাঁশির আওয়াজের মতো শুনতে পাই। তারপরে এবং সেই জন্য এই বাচ্চাগুলোকে কিন্তু আমরা অনেক সময় দুষ্টামি করে বলি হাসি খুশি, তাই না, বাসি, হাসি কাশি বাসি। তাহলে যে বাচ্চাটা খুব সিক না হাসি খুশি থাকে, যে বাচ্চাটার কাশি আছে, কাশি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিমটম হিয়ার। এন্ড 3 নম্বর হলো হুইজ, প্রেজেন্স অফ হুইজ। তো এই 3টে জিনিসের সামগ্রিক অবস্থানে কিন্তু এটা হয়। আর এই বাচ্চাটার এই বেবিগুলো সাধারণভাবে থাকে the children who are less than 2 years and predominantly children less than 1 year of age. এবং এদের দেখা যায় যে যত রকম আমরা এই যে নেবুলাইজেশন দেই, নেবুলাইজেশন কিন্তু অ্যাজমার একটা পেশেন্টে ভালো রেসপন্স করে, এটা কিন্তু নিউমোনিয়াতে ভালো রেসপন্স করে না। এখানে ব্রঙ্কিওলাইটিসেও রেসপন্স করলে সেটাও খুব সিগনিফিক্যান্ট হয় না, এবং এইভাবে আমরা ক্লিনিক্যালি সেগ্রিগেট করি। আর এখানে অক্সিজেন স্যাচুরেশনটা কিন্তু মানে নিউমোনিয়াতেও কমে যেতে পারে, কিন্তু অক্সিজেন স্যাচুরেশনটা কিন্তু খুব সাডেনলি ড্রপ করে কখনো কখনো ইন চিলড্রেন সাফারিং ফ্রম অ্যাকুট ব্রঙ্কিওলাইটিস। এটুকু দিয়ে মোটামুটি ভাবে আমরা ডিফারেন্সিয়েট করি। মোর দ্যান এনাফ স্যার, এতটুকু যদি কেউ খেয়াল রাখতে পারে তাহলে মনে হয় সে সারা জীবন আর মিস করবে না। ওভার টু ম্যাডাম, আওয়ার টুডেজ স্পিকার ম্যাডাম। ম্যাডাম, হাউ ক্যান উই আইডেন্টিফাই ভাইরাল নিউমোনিয়া এন্ড ব্যাকটেরিয়াল নিউমোনিয়া ক্লিনিক্যালি? থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন। ভাইরাল নিউমোনিয়া যেটা অনেকটা আছে যে হেলদি বেবিদেরই বেশি হয়, মানে বাচ্চাটা দেখা যাবে অত ম্যালনারিশ না বা কিছু না। আর সাধারণত আপনি যদি হিস্ট্রি নেন বাসায় আর কারো জ্বর চলে হয়েছে কিনা, সর্দি কাশি হয়েছে কিনা, বিকজ ইটস ভেরি কন্টিজিউয়াস। এটা হলো একটা হিস্ট্রি থেকে। আরেকটা হলো ভাইরাল নিউমোনিয়াতে অ্যাজুয়াল ফিভার বেশি থাকে, কিন্তু মোর ক্যাটারাল অ্যাপিয়ারেন্সটা বেশি হয় ইন কেস অফ ভাইরাল, এবং জ্বরও অনেক বেশি থাকে বা অনেক সময় থাকে, দুইটাতেই জ্বর বেশি থাকে। তবে ভাইরালটা সাধারণত পারসিস্ট করে কম দিন, ব্যাকটেরিয়ালটা পারসিস্ট করে মেনলি ডিফারেন্সিয়েট করার পর। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু আইএমসিআই তে যদি আমি যাই, যেহেতু আমরা বলছি যে ভাইরালটা প্রভাব করে আলটিমেটলি ব্যাকটেরিয়া যেতে পারে, বিকজ আমাদের বাচ্চারা ম্যালনারিশ, আমাদের বাচ্চারা খাওয়া দাওয়া ঠিক মতো করে না এবং এনভায়রনমেন্ট পলিউশন বেশি। সেই জন্যই আমরা চিন্তা করি যে ভাইরাসের উপরে ব্যাকটেরিয়া হচ্ছে জাস্ট নিউমোনিয়া। এটা বলাই হচ্ছে টু রিডিউস দ্য ডেথ অফ দ্য আন্ডার 5 চিলড্রেন। আমরা ধরে নিই যে জি। ধন্যবাদ ম্যাডাম। নাও ওভার টু আওয়ার চেয়ারপারসন স্যার। স্যার, অ্যাডাল্ট নিউমোনিয়ার ক্ষেত্রে তো আসলে এক্সরেটা ম্যান্ডেটরি, যে এক্সরে করতে বলে। তো স্যার, এখন বাচ্চাদের ক্ষেত্রে কি কি ইনভেস্টিগেশন অ্যাডভাইস করব, এবং স্যার সাথে হোয়াট ইজ দ্য নেচার অফ কনসলিডেশন ইন ব্রঙ্কোনিউমোনিয়া এন্ড গ্লোবাল নিউমোনিয়া? এটা কি স্যার বাচ্চাদের ক্ষেত্রে এক্সরে চেঞ্জ কিরকম আসতে পারে স্যার? স্যার, হ্যাঁ স্যার। স্যার আমার কাছে কোশ্চেনটা স্যার আপনার কাছে স্যার বলে আবার একটু বলেন, আমি সাডেনলি একটা স্যার কোন ইনভেস্টিগেশন বাচ্চাদের নিউমোনিয়ার ক্ষেত্রে ইনফ্যান্ট বা চাইল্ড ইনভেস্টিগেশন দরকার আছে কিনা, আর যদি থাকেও এখানে যে স্যার কনসলিডেশন থাকবে সেটা কি স্যার অ্যাডাল্টের মতোই থাকবে বা এক্সট্রা ফাইন্ডিংটা কিরকম আসবে? আচ্ছা, আমার মনে হয় এটা খুব সুন্দর প্রশ্ন। যদি বাচ্চার চেস্ট ইনরোয়িং থাকে এবং সিভিয়ার নিউমোনিয়ার সাইন্স গুলি থাকে যেটা ম্যাডাম বললেন, তাহলে অবশ্যই আমরা এটা চেস্ট এক্সরে করব, যেখানে যদি ফেসিলিটিস থাকে, এবং ক্লিনিক্যালিও কিন্তু আমরা মানে ট্রিটমেন্ট উই ক্যান স্টার্ট। এটা হলো কথা। আর একটা হলো যে চেস্ট এক্সরেতে লোবান নিউমোনিয়া যেটা
বাচ্চাদের ক্ষেত্রে আমরা কমনলি লোবান নিউমোনিয়া পাওয়া যায় না, বেশিরভাগই কিন্তু যেটা ব্রঙ্কোনিউমোনিয়া ম্যাডাম বললেন যে প্যাচি ওপাসিটিস, এটাই কিন্তু কমন। তো সেই হিসাবে যে চেস্ট এক্স-রের গুরুত্ব, সেখানে খুবই গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন হলো চেস্ট এক্স-রে। ধন্যবাদ স্যার। একটু বলতে চাচ্ছি এখানে, শিওর শিওর ম্যাডাম। অ্যাকচুয়ালি আজকের লেকচারে কিন্তু আমি বলেছি ফার্স্ট লেভেল ফ্যাসিলিটিস পর্যন্ত দেখিয়েছি। টারশিয়ারি লেভেলে যখন আমি রুগীটা পাঠিয়ে দিই, তখন তো ওখানে যে স্পেশালিস্ট থাকেন তাকে ইন্ডিভিজুয়ালাইজ করতেই হয় কজটা বের করার জন্য। সুতরাং কজ বের করতে গেলে কিন্তু সেখানে অল ইনভেস্টিগেশন করতেই হবে, না করে উপায় নেই যখন সে হসপিটালে যাবে। এবং আমরা বাচ্চাদের ক্ষেত্রেও ব্লাডের যা টেস্ট দরকার, এক্স-রে টেস্ট দরকার, অনেক সময় থ্রোটসব দরকার, সেগুলোও করতে হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাডাম। ওভার টু আবিদ হোসেন মোল্লা স্যার। জি স্যার, in between lobar pneumonia and bronchopneumonia, which is more fatal and why? নিউমোনিয়া Madam, question, আমি আবার বলি, ম্যাডাম 70টার উপরে হয়ে গেছে খুব ম্যাডাম। সুন্দর কোশ্চেনটা, কিন্তু কোশ্চেনটা আমি বলি যে দুটোই কিন্তু নিউমোনিয়া মানে হাই মর্টালিটি। তো এখানে রুহুল আমিন স্যার বলছেন যে রেডিওলজিক্যালি আমরা যখন এক্সরে করি কনসলিডেশনটা থাকে কিন্তু প্রিডমিনেন্টলি ডান বাই স্টেফিনিউমোনি। অন দ্য আদার হ্যান্ড দি প্যাসিওপাসিটিস দ্যাট ইজ লোবুলার নিউমোনিয়া, যেটা ব্রঙ্কোনিউমোনিয়া, সেটা প্রিডমিনেন্ট অর্গানিজম হলো স্টাফাইলোককাস অরিয়াস। এখন এই স্টাফাইলোককাস অরিয়াসটা কিন্তু খুবই মারাত্মক একটা অর্গানিজম। এটা নেক্রোটাইজিং লেশন করে এবং কখনো কখনো এরা এই যে দুটা অ্যালভিওলাসের মাঝখানে সেপ্টামটাকে ধ্বংস করে ফেলে। তো সুতরাং অনেক সময় নিউম্যাটোসিল তৈরি করে ফেলে, অনেক সময় নিউমোথোরাক্স তৈরি করে ফেলে এবং এটা খুব কুইকলি স্প্রেড করে। তো সুতরাং যদি কোনো বাচ্চার এরকম ব্রঙ্কোনিউমোনিয়া হয় and that is caused by Staphylococcus aureus, which should be considered as a priority because it is most dangerous and quickly it can complicate the problem in the form of pneumatocyst, lung abscess, pneumothorax, many things, and can kill the child. So from that perspective is very important. But again I am saying telling that মানে ইনভেসিভ নিউমোকক্কাল ডিজিজ, যেটা নিউমোকক্কাল নিউমোনিয়া, সেটাও কিন্তু কম ডেঞ্জারাস না, কিন্তু তার থেকে এই স্টাফিলোককাস অরিয়াস আরো বেশি মারাত্মক একটা সমস্যা আর কি। এটাই হলো আমি বলতে চাচ্ছি। ম্যাডাম কিছু অ্যাড করবেন? না, ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যাডাম নেক্সট কোশ্চেন আপনার কাছে ম্যাডাম। এখানে তো অনেকে ম্যাডাম একদম রিমোট প্লেস থেকে ম্যাডাম জয়েন করেছেন, ওইখানে তো আসলে ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি বা সেরকম অনেক জায়গায় হয় যেসব জায়গায় নেই, তাদের ক্ষেত্রে আপনি ম্যাডাম অ্যাপ্রোচটা কিভাবে করতে বলবেন? একদম যারা রিমোট এরিয়াতে আছে তাদের ম্যানেজমেন্ট অ্যাপ্রোচটা ম্যাডাম আপনি যদি আবার প্রথম থেকে একটু বলেন ম্যাডাম, তারা কিভাবে অ্যাপ্রোচ করবে? তাদের প্রত্যেকে আমরা বলেছি যে রিমোট কর্নারে, যেটা প্রাইভেট প্র্যাকটিসে হোক বা হাসপাতালে হোক বা আউটডোরে হোক, তাদের কিন্তু আমরা বলেছি যে বাচ্চা যদি এই কমপ্লেন গুলো নিয়ে আসে তাহলে ওই ডেঞ্জার সাইন থেকে শুরু করতে হবে। ডেঞ্জার সাইন গুলো থাকলে একরকম ট্রিটমেন্ট, ফার্স্ট ব্রিদিং, চেস্ট ইনজাইং, এগুলো তাদেরকে আমরা এর আগে ট্রেনিং দিয়েছি। আমরা এর জন্যই প্রি সার্ভিসে আইএমসি থেকে ঢুকিয়েছি, যাতে ছাত্ররা ওখান থেকে এই জিনিসগুলো শিখে যায়। হোয়াট ইজ ফার্স্ট ব্রিদিং, হোয়াট ইজ চেস্ট ইনজাইং, হোয়াট আর দ্য ডেঞ্জার সাইন। তাহলে তাদের আইডেন্টিফাই করতে সুবিধা হবে এবং এটা আইডেন্টিফাই করে অ্যাটলিস্ট তারা, আমি বলেছি যদি নিউমোনিয়া ডায়াগনোসিস হয় ওরা ইমিডিয়েটলি ট্রিটমেন্ট শুরু করবে। আমি বলেছি এখানে ব্যাকটেরিয়া নিউমোনিয়া চিন্তা করে অ্যান্টিবায়োটিক শুরু করবে ওরালি। দুদিনের মধ্যে তাদের যদি কোনো ইমপ্রুভমেন্ট না হয় আসতে বলে রিঅ্যাসেস করবে, রিঅ্যাসেস করে দরকার হলে তারা তখন ইনভেস্টিগেশন করবে বা সিনিয়র কারোর কাছে বা ফ্যাসিলিটিসে পাঠাবে, আর নয়তো চেঞ্জ অফ অ্যান্টিবায়োটিক করতে হবে। কারণ ইনভেস্টিগেশনটা সব সেমই, এটা একমাত্র ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিস নাই বলে এবং আমাদের পক্ষে ডেভেলপিং কান্ট্রিজে করার ডিফিকাল্টিস বলেই আমরা, বিদেশে তো আপনি অ্যাডভান্স কান্ট্রিতে যান, ওরা তো মানে কালচার সেন্সিটিভিটি ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক দিবেই না, তাই না? তাদের প্রয়োজনই নেই। কিন্তু আমরা তো সে পর্যন্ত ওয়েট করতে পারবো না, কারণ আমাদের সে ফ্যাসিলিটিস নাই। আমাদেরকে এই ক্লিনিক্যাল, এগুলো বিভিন্ন দেশে অনেক স্টাডি করে কিন্তু এগুলো এভিডেন্স বেসড ক্লিনিক্যাল ফাইন্ডিং, শুধু এই ফাইন্ডিং এর উপর সবাই একসেপ্ট করেছে এই ক্লাসিফিকেশনটা। এই ক্লাসিফিকেশনটা আমাদের মাথায় রাখতেই হবে। ধন্যবাদ। ধন্যবাদ। নাও ওভার টু আওয়ার চেয়ারপারসন স্যার। স্যার, খুব মানে প্র্যাকটিক্যাল সিনারিও যেটা আমরা মানে পাই, দেখা গেল আমাদের কাছে আসার আগে সেই কোয়াক লেভেল থেকে সেফট্রাইক্সিন ইনজেকশন, ইভেন মেরোপেনাম ইনজেকশন, অনেক মানে ভালো ভালো ওরাল অ্যান্টিবায়োটিক খেয়ে দেখা গেল হয়তো তারপরে উপজেলা হেলথ কমপ্লেক্সে আসলো বা আমাদের কাছে আসলো।
এরকম ক্ষেত্রে আবার চেয়ারপারসন স্যার, আসলে আমাদের জুনিয়র ডক্টরস বা যারা প্র্যাকটিশনার আছেন তাদের কি করা উচিত? তারা তখন কি করবে? তারা অ্যান্টিবায়োটিক কিভাবে চুজ করবে বা তারা ট্রিটমেন্ট প্ল্যানটা কিভাবে করবে? আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন। আমার কথা হচ্ছে যে যখন প্রাইমারি লেভেলের যে ট্রিটমেন্টটা ম্যাডাম বলেছেন, যে প্রাইমারি লেভেলের সিভিয়ার নিউমোনিয়া হইলে আমরা যেটা রেফারেলের কথা বলি, তাইলে সেটা হলো স্ট্যান্ডার্ড একটা কথা, যে যদি সিভিয়ার হয় তাইলে আমরা ডেঞ্জার সাইন থাকে তাহলে আমরা রেফার করব, এটা হলো আইএমসিআর। তাহলে সেটা যখন রেফার্ড হয়ে কোথায় আসবে, একটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আসবে, হসপিটালে ভর্তি হবে। সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক থেরাপিটা তখন কিন্তু এটা নির্ভর করবে একটা আমরা ক্লিনিক্যাল জাজমেন্ট অ্যাজ ওয়েল এজ একটা চেস্ট এক্সরে আমরা করব। যে চেস্ট এক্সরেতে যদি দেখা যায় যে ট্রিটমেন্টটা মানে যেই সিভিয়ার নিউমোনিয়াই আমরা ডায়াগনোসিস করলাম উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে অথবা আমার জেলা স্বাস্থ্য কেন্দ্রে, সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে থাকে, উই ক্যান কন্টিনিউ দ্য অ্যান্টিবায়োটিক। তাহলে সেখানে ডিউরেশন অফ অ্যান্টিবায়োটিক থেরাপি আমরা 5 days ডিউরেশন অফ অ্যান্টিবায়োটিক থেরাপি আমরা কন্টিনিউ করব ইফ দ্যাট হ্যাজ বিন গিভেন অ্যাপ্রোপ্রিয়েটলি। আর অ্যাপ্রোপ্রিয়েট যদি না হয়ে থাকে, এটা ইভ্যালুয়েট করে যেটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক আমরা থেরাপি দিব। একটা যদি ক্রিটিক্যাল পেশেন্ট হয়, যেটা মনে করেন যে আইসিইউতে ট্রিটমেন্ট করার মতো একটা পেশেন্ট এসে গেল, কমপ্লিকেশন উইথ এম্পায়েমা অর প্লুরাল এফিউশন, সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে আরো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিকে আমরা যেতে পারি। এখানে আমি একটা ধন্যবাদ। কথা অ্যাড করব। শিওর ম্যাডাম, অবশ্যই ম্যাডাম। এখন গল্প বলি। আমি যখন ঢাকা মেডিকেল কলেজে ট্রেনিং দিতাম বা বিভিন্ন জায়গায় ট্রেনিং দিতাম আইএনসিআই এয়ার এর উপর, তখন যারা থানা হেলথ থেকে আসতো তারা বলতো, ম্যাডাম আপনারা তো আমাদের এখানে লিখে দিচ্ছেন যে নো নিউমোনিয়া, কাফ এন্ড কোল্ড, নো মেডিসিন। এই রোগীরাও স্যাটিসফাইড হয় না। আর উল্টো দিকে যখন যায়, উল্টো দিকে যারা কোয়াক বা জেনারেল প্র্যাকটিশনার বসে আছে তাদের কাছে গেলেই তারা ওষুধ লিখে দেয়, কফ সিরাপ লিখে দেয়, অমুক লিখে দেয় এগুলো। তখন কিন্তু আমাদের একটা পলিসি ছিল, তখন আমরা সেফ রেমেডির মধ্যে মানে হার্মফুল না এরকম কফ দিব কিনা, কফ সিরাপ দিব কিনা চিন্তা করেছি। তখন আমরা সেটাও না করে আমরা ভিটামিন লেখা শুরু করলাম, যে যাদের কফ এন্ড কোল্ড নিয়ে আসছে অ্যান্টিবায়োটিক বা কফ সিরাপ দিব না, আমরা ভিটামিন দিই। তাহলে এই প্রশ্নগুলো তো ফেস করতেই হয়েছে তখন। এখন তো অনেক মানে ইমপ্রুভ। তখন আমরা চিন্তা করেছিলাম আমরা যারা কোয়াক, যারা জেনারেল প্র্যাকটিস, তাদেরকেও আমরা ট্রেনিং দিব, তাদের মধ্যেও আমরা যাব, এটা বলেছিলাম, ভেবেছিলাম। এই প্রশ্নগুলো হয়, কিন্তু আজকেও আমরা দেখি যে ওই ফার্স্ট লেভেল হেলথ ফ্যাসিলিটিসে তারা অ্যামোক্সিসিলিন, অ্যাম্পিসিলিন না দিয়ে ওই সেকেন্ড লাইনে চলে যায়। এটা বহু কারণ আছে, বহু ফ্যাক্টর আছে। হ্যাঁ, সেটা নিয়ে এখানে আমি আলোচনা করতে চাই না। জি ম্যাডাম, আসলে হয় কি এখন তবে ডক্টর হাসান, একটা ম্যাডামের সাথে একটু ইয়ে করতে চাই। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের যে সুদীর্ঘ ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে আমরা দেখেছি যে অ্যামোক্সিসিলিন ইনজেকশন হসপিটালে, যেটা আমরা 8 আওয়ারলি 15 মিলিগ্রাম পার কেজি পার ডোজ, হ্যাঁ সেইভাবে যে আমরা দিতাম, মানে আমার মনে হয় যে আমি মোর দেন 90% কিউর রেট এই অ্যান্টিবায়োটিক থেরাপিতে। আগে অ্যাম্পিসিলিন জেন্টামাইসিনটা যেটা মানে 0 to 2 মান্থসে ম্যাডাম মেনশন করেছেন, অ্যাম্পিসিলিন জেন্টামাইসিন এখনো ইফেক্টিভ। আমরা ক্লিনিক্যাল যে ট্রায়াল আমরা যেটা করেছি বা আমাদের এক্সপেরিয়েন্স, এটা ইকুয়ালি ইফেক্টিভ। সুতরাং থার্ড জেনারেশন সেফালোস্পুরিনে যেটা যাওয়া হচ্ছে, এটা আমার মনে হয় যে খুবই অনভিপ্রেত। তো আমি বলবো যে এই ফোকাস যদি কেউ রাখে, কোনো ক্লিনিশিয়ান স্বল্প খরচে চিকিৎসা করতে চায়, আমার মনে হয় ওইটা দিলে আমি বলবো যে মোর দেন 90% কিউর রেট আছে ইফ দেয়ার ইজ নো কমপ্লিকেশন। Hasan, এটা ইম্পর্টেন্ট মেসেজ ফর অল দ্য স্যার। এই জন্যই কিন্তু আজকে স্যার আমরা কোশ্চেন আনসার সেশনটা একটু লেংদি করছি, কারণ এখানে অনেক আমরা মেসেজ পেতে চাচ্ছি। আর স্যার আসলে আমাদের দেশে যেটা হয়, এখন তো ডাক্তার দেখানোর আগে তো ফার্মেসিতে যাই, মনে করে ডাক্তার দেখালে খরচ হবে, ফার্মেসিতে যায়, চোখ বন্ধ করে সেফটা একজন মারবে, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন সব মেরে টেরে তারপরে স্যার আসে। এত সহজে তো আসে না স্যার। স্যার নেক্সট কোশ্চেন টু প্রফেসর মোহাম্মদ আবিদ হোসেন মোল্লা। স্যার এখন তো আমরা কোভিড জগতে স্যার গদ্যময়। জি 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 স্যার এখন কোশ্চেন হচ্ছে স্যার, কোভিড ইজ ইনক্রিজিং ডে বাই ডে, when we should suspect pneumonia is caused by COVID-19 and go for test? এখন এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আজকের বর্তমান প্রেক্ষাপটে কোনো বাচ্চা যদি জ্বর নিয়ে আসে এবং কাশি থাকে,
COVID এবং তার সাথে যদি মানে ফ্যামিলি হিস্ট্রি থাকুক আর না থাকুক, আমাদের কিন্তু কোভিড ইনফেকশনটাকে অ্যাজ এ প্রায়োরিটি রাখতে হচ্ছেই, এবং সে নিরিখে কিন্তু আমাদের এক্সক্লুড হচ্ছে। যদি কোনো ওপিডিতে যায় অথবা কোনো বাচ্চা সিরিয়াস কাশি এবং জ্বর নিয়ে যদি সিকনেস নিয়ে হাসপাতালে আসে, তাকে ভর্তি করতে গেলেও কিন্তু মানে কোভিড এটা আছে কি নাই সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। এখন বিষয়টা হলো যেটা যদি কেউ না করে তাতেও কিছু যায় আসে না, কারণ আজকে ম্যানেজমেন্টের যে গাইডলাইন করা হয়েছে কোভিড নিউমোনিয়াতে কিভাবে একটা বাচ্চা চিকিৎসা দেবে, সেই চিকিৎসাটা কিন্তু আমরা একটু আগে যে কথা বললাম আইএমসিআই এর আলোকে মানে মাইল্ড ডিজিজ, মডারেট ডিজিজ, সিভিয়ার ডিজিজ, তা ছিল নো নিউমোনিয়া, নন সিভিয়ার নিউমোনিয়া, সিভিয়ার নিউমোনিয়া। তাহলে এই বাচ্চাটাকে যদি আমরা ক্যাটাগরিক্যালি, যে বাচ্চাটা কাশি আছে জ্বর আছে তার কিন্তু ফাস্ট ব্রিদিং নাই, তার কিন্তু চেস্ট ইনড্রয়িং নাই, সে হলো মাইল্ড ডিজিজ, মাইল্ড কোভিড নিউমোনিয়া। এবং তার চিকিৎসাটা কি? অনলি প্যারাসিটামল, মনিটরিং, অক্সিজেন স্যাচুরেশন মনিটরিং, এবং যদি দেখা যায় সে তার হাইড্রেশন, ব্রেস্ট ফিডিং এগুলো আছে, যদি দেখা যায় যে এই বাচ্চাটা, তাহলে কিন্তু মাইল্ড নিউমোনিয়ার জন্য কিন্তু এর বাইরে কিন্তু আর কোনো চিকিৎসা নাই। তাহলে কি হলো? অবজারভেশন, মনিটরিং, ব্রেস্ট ফিডিং, হাইড্রেশন, প্যারাসিটামল ফর ফিভার, আর কিছুই না। যদি এই বাচ্চাটা দেখা যায় তার ফাস্ট ব্রিদিং আছে অথবা চেস্ট ইনড্রয়িং আছে, তখন কিন্তু তাকে ক্যাটাগরি করা হচ্ছে মডারেট কোভিড নিউমোনিয়া। সেই মডারেট কোভিড নিউমোনিয়া যদি সে থাকে, তখন কিন্তু তাকে অ্যাডভাইস করা হচ্ছে যে তাকে হসপিটালে ভর্তি করতে হবে। কেন ভর্তি করতে হবে? যে তার অক্সিজেন মনিটরিং এবং তার সাথে তার অক্সিজেন থেরাপি এটা দিয়ে দিতে হবে। তাহলে মাইল্ড ডিজিজ, যদি মাইল্ড ডিজিজের সাথে যদি কোমরবিডিটিস থাকে তাহলে কিন্তু তাকে ভর্তি করতে হবে। কিন্তু মডারেট ডিজিজের কথা আমরা যেটা বলছিলাম সেটা কিন্তু হসপিটালে অ্যাডমিশন দিতে হবে এবং তার জন্য আনুষঙ্গিক যে সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো আছে সেগুলো আমাদের করতে হবে। আর সিভিয়ার ডিজিজ যেটা আছে, যেটা আমরা বলছেন সিভিয়ার নিউমোনিয়া, সেখানে যেমন ভর্তি করা হয় এক্ষেত্রে কিন্তু তাই ভর্তি করা। তাহলে বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে একটা বাচ্চা যখন সাসপেক্টেড নিউমোনিয়া, তাকে আমরা যেভাবে ক্যাটাগরি করি, যে ক্লিনিক্যাল প্যারামিটার দিয়ে আমরা ক্যাটাগরি করি, সেটা হলো ফার্স্ট ব্রিদিং অ্যান্ড চেস্ট ইনহেল। তার সাথে এখন আগেও ছিল, এখানে আরো একটু জোরদার ভাবে যুক্ত হলো তার অক্সিজেন স্যাচুরেশন। তো এই জায়গাগুলো আমরা যখনই সেগ্রিগেট করতে পারবো, তাহলে মাইল্ডের জন্য যদি কোনো কোমরবিডিটি না থাকে তাহলে হোম ট্রিটমেন্ট, মডারেটের জন্য যদি মডারেট নিউমোনিয়া যার ফার্স্ট ব্রিদিং আছে, চেস্ট ইনড্রয়িং আছে, তাকে কিন্তু অ্যাডমিশন করা হচ্ছে। আর যে সিভিয়ার চেস্ট ইনড্রয়িং যা থাকছে, যার অক্সিজেন স্যাচুরেশন ফল করেছে, তাকে কিন্তু সিভিয়ার কোভিড নিউমোনিয়া হিসেবে ডায়াগনোস করে তাকে হসপিটাল ট্রিটমেন্ট। তাহলে ম্যানেজমেন্ট কিন্তু আইএমসিআই অনুপাতে যা ছিল এখানে কিন্তু খুব একটা পার্থক্য নাই। একটু পার্থক্য আছে এখানে। নিউমোনিয়া টেস্ট আমরা ভর্তি আইএমসিআই তে সাধারণত ভর্তি করতে বলি না, কিন্তু এখানে যেহেতু এখন কোভিড, এখানে নিউমোনিয়া টেস্টও আমরা ভর্তি করতে বলছি টু এক্সক্লুড কোভিড, তাই তো? জি ম্যাডাম। আর এখানে চিকিৎসাটা একটু পার্থক্য আছে যে এখানে কিন্তু স্যাচুরেশন অক্সিজেন দেওয়া, আর তার সাথে কিন্তু এখন অ্যান্টিভাইরাল ইট ইজ রিকমেন্ডেড। লো মলিকুলার ওয়েট হেপারিন এটাও কিন্তু রিকমেন্ড ফর সিভিয়ার কোভিড নিউমোনিয়া। ধন্যবাদ স্যার, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল। আসলে কোভিড এড়াতে আমরা দেখছি যে 1 মাস 2 মাস ইভেন ইনফ্যান্টসও কোভিড আক্রান্ত হয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হচ্ছে। আমরা ম্যাডাম লাস্ট 4টা কোশ্চেন নিব, কারণ আসলে সব কোশ্চেন নিতে গেলে আমাদের আরো সারা রাত। আমরা মানে লাস্ট 4টা কোশ্চেন ম্যাডাম আপনার কাছে কোশ্চেন, is pneumococcal vaccination is mandatory to reduce mortality and morbidity to under 5 children due to pneumonia? অফ কোর্স। জাস্ট আপনি নিউমোনিয়া ভ্যাকসিনেশন সম্বন্ধে কিছু যদি বলেন। নিউমোনিয়া ভ্যাকসিনেশন তো এখন আমাদের মানে গভর্নমেন্ট লেভেলে ইপিআই আছে, এটা ম্যান্ডেটরি, এবং অফকোর্স এটা প্রুভ হয়েছে যে ভ্যাকসিন প্রিভেন্ট করে নিউমোনিয়া ডিউ টু নিউমোকক্কা দিয়ে যে নিউমোনিয়া হবে, ইভেন হিপো যে আমরা দিই সেটার জন্য নিউমোনিয়া কমেছে। সেই জন্য যেটুকু কমেছে এই ইমিউনাইজেশনের জন্য কমেছে, মিজলস ইমিউনাইজেশন, নিউমোনিয়া অ্যান্ড হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা হিপ ভ্যাকসিন। সুতরাং ইট ইজ অফকোর্স ম্যান্ডেটরি যে ইমিউনাইজেশন দিতে হবে। এভিডেন্স আছে বলেই তো ইমিউনাইজেশন শিডিউলে এটা ঢুকেছে, এভিডেন্স না হলে তো ঢুকতো না, তাই না? সুতরাং এটা ম্যান্ডেটরি। ডক্টর হাসান, শিওর স্যার প্লিজ। হ্যাঁ, আমি বলি যে একদম করে স্পেসিফিক 3টা কথা, যে আমরা ম্যাডাম যেটা বললেন নিউমোকক্কাল নিউমোনিয়া, হিপ নিউমোনিয়া মানে হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, মিজলস নিউমোনিয়া, এই 3টা নিউমোনিয়া কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি
যে ইপিআই তে যে বর্তমান ভ্যাকসিন যেটা চালু আছে এটা যদি দেই, সুতরাং আমাদের কিন্তু এটা বিরাট অপরচুনিটি যে এই 3টা নিউমোনিয়া আমরা প্রিভেন্ট করতে পারি বাই ইপিআই ভ্যাকসিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আমাদের আসলে আজকে আমাদের বুক পার্টনার জিতশট স্যার অগমেন্টেড সৌজন্যে যে 6টি বই আছে, আসলে আমাদের উইনার সিলেক্ট করতে খুব কষ্ট হবে। আমি লাস্ট 3টা কোশ্চেন করবো এবং আমাদের চেয়ারপারসন এবং প্যানেলিস্টকে আমি রিকোয়েস্ট করবো যদি মনে করেন যে আমি কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন মিস করে গেছি তাহলে তারা যদি সেটার ব্যাপারে আলোকপাত করেন। আমি একটু বলি স্যার, ম্যাডাম অ্যাকচুয়ালি আমি জানি না, আমি একটু আউটডেটেড হয়ে গেছি, কিন্তু আমি মনে করি যে কোনো লেকচার, এটা আমি আমার ছাত্রদের যখন পড়িয়েছি, আমি লেকচার দেওয়ার চেয়ে আলোচনাটাকে বেশি ইম্পর্টেন্স দিয়েছি। যেহেতু আমি মনে করি আমার লেকচারের চেয়েও আজকে লাভ হয়েছে এই কোশ্চেন এবং প্যানেলিস্ট এবং চেয়ারম্যানদের বক্তব্যের মধ্যে, যারা শ্রোতা আছেন তাদের জন্য বেশি উপকার হয়েছে এই আলোচনার পরিপ্রেক্ষিতে। এবং তারা যে কোশ্চেন আপনি বলছেন এত কোশ্চেন করেছে, কেন করেছে? তাদের মনে হয় প্রশ্ন এসছে বলেই করেছে। আলোচনাটা খুব দরকার। ধন্যবাদ সবাইকে। স্যার লাস্ট কোশ্চেন টু আর চেয়ারপারসন, যদিও শেষ করতে ইচ্ছা করছিল না, এটা স্যার আসলে জাতীয় মানে জাতীয় কোশ্চেন। স্যার আমাদের দেশে হয় কি যে একটু কাশি টাশি নিয়ে একটু শ্বাসকষ্ট দেখলেই আমরা স্টেরয়েড ইউজ করা শুরু করে দিই, ডেক্সামেথাসোন, হাইড্রোকর্টিসন। স্যার এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন। আমি এই বিষয়ে খুব স্পষ্টভাবে বলতে চাই যে যখন আমরা নিউমোনিয়া ডায়াগনোসিস করব, আমার কি কথা শোনা যাচ্ছে এহসান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, যখন নিউমোনিয়া ডায়াগনোসিস আমরা করব সেখানে স্টেরয়েডের কোনো স্থান নাই, সোজা কথা। নিউমোনিয়া ডায়াগনোসিস ইজ ব্যাকটেরিয়াল নিউমোনিয়া অর ভাইরাল নিউমোনিয়া, এখানে স্টেরয়েডের কোনো স্থান নেই। তাহলে স্টেরয়েডের একটা জায়গা হলো যদি একিউট অ্যাজমা ডায়াগনোসিস করি, তাইলে কিন্তু আমাদের ওরাল স্টেরয়েড মানে প্রেফারেবলি ওরাল স্টেরয়েড যেটা প্রেডনিসোলোন আর হলো প্যারেন্টাল যেটা হাইড্রোকর্টিসন, এইটা আমরা ইউজ করতে পারি। আর এছাড়া যেই কন্ডিশন গুলিতে আমরা মানে সচরাচর দেখা যায় যে স্টেরয়েডের ব্যবহার, সেটা অধিকাংশ ক্ষেত্রেই এটার ব্যবহার যথাযথ নয়। এই 2টা কন্ডিশন ছাড়া এটা ব্যবহার করা যায় না। আরেকটা কন্ডিশন আমি বলবো যে রিঅ্যাক্টিভ এয়ারওয়ে ডিজিজ, যেটা একটা মানে গ্রে এরিয়া, যেটা অ্যাজমা লাইক সিমটমস নিয়ে আসে এবং রিকারেন্ট সিমটমস হয়, রিকারেন্ট হুইজ নিয়ে যে বাচ্চাগুলি আসে, অ্যাজমা ডায়াগনোসিস হয় নাই বাট এটা একটা গ্রে এরিয়া আছে যে অ্যাজমা কি অ্যাজমা না, এবং রিকারেন্ট সিমটম যদি থাকে এবং ইনভেস্টিগেশনে যদি দেখা যায় তার কোনো সেকেন্ডারি কজ পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে স্টেরয়েডের একটা ইন্ডিকেশন আছে। তো আমি সেটা একিউট প্রেজেন্টেশনের কথা বলছি, এবং যদি অ্যাজমা ডায়াগনোসিস হয়ে যায় তাইলে কিন্তু ইনহেল স্টেরয়েডের লং টার্ম ট্রিটমেন্টে এই পেশেন্টগুলিকে দিতে হবে। তো সুতরাং নিউমোনিয়া এবং ব্রঙ্কিওলাইটিসে স্টেরয়েডের কোনো ভূমিকা নাই। স্যার এই প্রসঙ্গে আপনি স্টেরয়েডের প্রসঙ্গ যখন বললেন, আমার একটা অন্য বিষয় একটা অবজারভেশন আছে, আপনি যদি পারমিট করেন তাহলে আমি বলতে চাই স্যার। বলেন। সেটা হলো যে এই স্টেরয়েড দেওয়ার প্রবণতা যেমন আপনি কোশ্চেনটা উঠে আসছে, ঠিক একইভাবে আমার কাছে আমার অবজারভেশনে অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রবণতা, কোনো বাচ্চা যখন জ্বর নিয়ে আমাদের কাছে, মানে একটা বাচ্চা জ্বর হয়েছে, তো সেই বাবা মারা কিন্তু যখন কোনো হেলথ কেয়ার প্রোভাইডারের কাছে যায় সবার আগে কিন্তু প্যারাসিটামলের পাশাপাশি না ডায়াগনোসিস করে না বুঝে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। এই প্রবণতাটাকে আমার কাছে মনে হয় যে খুব বিপজ্জনক, কারণ এটা, এবং এটা আমি দেখেছি যে সমস্ত প্যারেন্টসরা, এই বাচ্চাদের অভিভাবকরা ডাক্তার অথবা শিক্ষিত হয়, তাদের ভিতরে এটা ব্যবহার করার প্রবণতা অনেক বেশি। তো এটা ডিজিজ ডায়াগনোসিসের ক্ষেত্রে কিন্তু একটা ডিলে করিয়ে দেয়, এবং অনেক ক্ষেত্রে আননেসেসারি এই অ্যান্টিবায়োটিক গুলো সাইড এফেক্ট থেকে শুরু করে কোনো জিনিস হয়। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হলো অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের একটা বিশাল ভূমিকা রাখে। তো আমার মনে হয় যে আজকের যে এই অধিবেশনটা, আজকের যে সিম্পোজিয়ামটা, এখান থেকে যদি এই রেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক এবং আননেসেসারি অ্যান্টিবায়োটিক ব্যবহার করার বিপক্ষে যদি কোনো স্টেটমেন্ট আপনি দিয়ে দেন অ্যাজ এ চেয়ারপারসন, তাহলে আমার মনে হয় সেটা আমাদের যারা লার্নার আছে, যারা পার্টিসিপেন্ট আছে, তাদের জন্য হয়তো একটা লার্নিং হতে পারে। থ্যাংক ইউ স্যার। আমি কি একটা প্রশ্ন করতে পারি চেয়ারম্যানকে?
শিওর বলেন। ম্যাডাম, অবশ্যই ম্যাডাম। অ্যান্টিবায়োটিকের পাশাপাশি আজকাল যেরকম মুড়িমুখির মতো নেবুলাইজেশন ইউজ করা হয়, বাচ্চার মারা এসে বলে দোকানে গিয়ে গ্যাস দিয়ে আনলাম, হ্যাঁ, এটা আমরা কতটা এনকারেজ করবো? কারণ এই দোকানে যায়, একজনের মুখ থেকে নিয়ে আরেকজনের মুখে লাগায়, একজনের মুখ থেকে আরেকজনের মুখে, এটা একটা কমন ফ্যাক্টর হয়ে গেছে। এটা কি ডু ইউ অ্যাজ এ পালমোনারিস্ট তোমরা কি, তোমাদের বক্তব্য কি এটা? হ্যাঁ, আমাদের বক্তব্য খুবই স্পষ্ট ম্যাডাম। সেটা হলো যে এটা যেন অ্যান্টিবায়োটিক মিসইউজ হচ্ছে, নেবুলাইজেশনও মিসইউজ হচ্ছে, এটাই হলো কথা। মানে যেই নয়েজ গুলি হয়, যেমন যদি আমরা বাংলায় বলি র্যাটলিং সাউন্ড, যেগুলি গড় গড়, ফসফস, শো শো, যদি হুইজ হয় তাইলে কিন্তু এটার ইন্ডিকেশন আছে আছে। আছে তাহলে সেটা আমরা বলবো যে শুধু ব্রঙ্কিওলাইটিস ডায়াগনোসিসের ক্ষেত্রে এটার একটা মানে ইউজ সচরাচর লক্ষ্য করা যায়, লিটারেচার এখানে এটা সাপোর্ট করে না। কিন্তু যেখানে আমাদের শুধু আপার রেসপিরেটরি ইনফেকশন, যেখানে নিউমোনিয়া ডায়াগনোসিস হচ্ছে, সেখানেও কিন্তু নেবুলাইজেশন ব্যবহার হচ্ছে, এটা অপ্রয়োজনীয় ভাবে। আমি এটা একদম ক্লিয়ারলি আপনাকে বলতে চাই এবং সবাইকে বলতে চাই যে আপনি যদি অ্যাজমা ডায়াগনোসিস করেন, একটা হুইজ থাকে একটা বাচ্চার, তাইলে সেটা আপনি নেবুলাইজেশন দিবেন। এবং সেখানে কিন্তু আপনার যদি ব্রঙ্কিওলাইটিস হয় আন্ডার 6 মান্থস, নেবুলাইজেশনে কোনো কাজ হয় না, বিশ্বজনীন এটা এগ্রিমেন্ট আছে। কিন্তু আমাদের সিচুয়েশনে আমাদের মানে যেটা চিকিৎসকগণ যেটা দিয়ে থাকে, এই প্র্যাকটিসটাকে পরিহার করার জন্য আমি অনুরোধ করব। ধন্যবাদ স্যার। আমাদের লাস্ট কোশ্চেন টু প্রফেসর মোহাম্মদ আবিদ হোসেন মোল্লা স্যার। এবং স্যার আপনি আনসার দেওয়ার সঙ্গে স্যার আপনার যদি কোনো কনক্লুশন রিমার্ক থাকে সেটাও স্যার দিয়ে দিবেন। স্যার, হোয়াট ইজ দ্য ইনসিডেন্স অফ রেস্ট্রিকটিভ লাং ডিজিজ উইথ এ হিস্ট্রি অফ চাইল্ডহুড নিউমোনিয়া? আচ্ছা, রেস্ট্রিক্টেড লাং ডিজিজ এবং এই যে এটার ইনসিডেন্স এক্স্যাক্টলি আমি জানি না, তবে এটা নিউমোনিয়ার যে সমস্ত কেসগুলো কমপ্লিকেটেড নিউমোনিয়া হয়, তারা কিন্তু কমপ্লিকেশন হয়ে গেলে তাদের অনেক সময় প্রবলেম হতে পারে, এবং কমপ্লিকেটেড নিউমোনিয়া রিলেটেড টু ভাইরাস ব্যাকটেরিয়া দুটোতেই হতে পারে। তবে আমরা যে কমপ্লিকেশন, আমরা যেগুলো কথা বলছিলাম, যে যারা স্টাফাইলোকক্কাস নিউমোনিয়া অথবা নিউমোকক্কাল নিউমোনিয়া হয়, যাদের মানে এক্সটেন্সিভ লাং ড্যামেজ হয়, তাদের কিন্তু পরবর্তীকালে দে কুড সাফার ফ্রম লং স্ট্যান্ডিং রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি এবং হাইপোভেন্টিলেশন অ্যান্ড অক্সিজেন ডেফিসিয়েন্সি। তো সুতরাং সেটার এক্সাক্ট ইনসিডেন্স আমার জানা নেই। আমার মনে হয় যে রুল অ্যান্সার তো ম্যাডাম জানলে বলতে পারেন। এটা মানে রেস্ট্রিকটিভ লাং ডিজিজের মধ্যে মানে ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া একটা, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হলো তার মধ্যে অন্যতম। এছাড়া কতগুলি রেয়ার মানে অকুপেশনাল ডিজিজ আছে যেগুলিতে রেস্ট্রিকটিভ লাং ডিজিজের মধ্যে পড়ে। তবে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজটা হলো সেটা নানা ইমিউনোলজিক্যাল হতে পারে, ইনফেক্টিভ মানে আনকন্ট্রোলড নিউমোনিয়া অর ইনঅ্যাডিকুয়েটলি ট্রিটেড নিউমোনিয়ার জন্য হতে পারে। দেয়ার আর মেনি ফ্যাক্টরস। তো আমি বলবো যে রেস্ট্রিকটিভ লাং ডিজিজে নিউমোনিয়া কিন্তু রিলেটিভলি কমন ওই গ্রুপে যেখানে ইমিউনোডেফিসিয়েন্সি ইজ দেয়ার, সেখানে কিন্তু কমন সেটা হয়। বিশেষত ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যে সমস্ত মানুষ বসবাস করে, সে সমস্ত ফ্যামিলির বাচ্চাদের মানে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল যে ফিউমস এবং ডাস্ট এবং অন্যান্য যে আয়রন এবং বিভিন্ন ডাস্টের জন্য যে লাংসে যে লং স্ট্যান্ডিং ডিজিজ হয়, সেগুলির কারণে কিন্তু ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হয় বা রেস্ট্রিকটিভ লাং ডিজিজ হয়। তো রেস্ট্রিকটিভ লাং ডিজিজের মানে আওতাভুক্ত যে কতগুলি কারণ আছে, নিউমোকনিওসিস, অ্যাসবেস্টোসিস, মানে এগুলো অকুপেশনাল হ্যাজার্ডের জন্য, সেটা বাচ্চাদের মধ্যে খুব বেশি আমরা পাই না আমাদের দেশে, বাট স্টিল দেয়ার আর মেনি কেসেস উইদিন দ্য ইন্ডাস্ট্রিয়াল এরিয়া জোন। তো এই ক্ষেত্রে আমি বলবো যে নিউমোনিয়া ইজ কোয়াইট কমন ইন দোজ চিলড্রেন, স্পেশালি ইন দ্যাট সাবগ্রুপ অফ চিলড্রেন হু আর ইমিউনোকম্প্রোমাইজড। থ্যাংক ইউ। আমাদের আজকের সেশনের লাস্ট কোশ্চেন টু আওয়ার স্পিকার। ম্যাডাম, মোস্ট অফ চিলড্রেন CBC shows anemia. Should we approach for anemia and how should we manage? অ্যানিমিয়ার তো বহু কারণ থাকতে পারে। হ্যাঁ, নিউমোনিয়া মানে যে কোনো ইনফেকশন হলো মানে
অ্যানিমিক হয় বাচ্চা, বিকজ বহু কারণে ইনফেকশন ইটসেলফ করে, তারপর নিউট্রিশনাল, তখন তারা বাচ্চারা খাওয়া দাওয়া করে না, সেই জন্য করে। সুতরাং আমরা প্রথমে দেখবো যে কি কারণে তার মানে অ্যানিমিয়া, সে কারণটা বের করে যদি দেখি ইনফেকশনের জন্য হয়েছে বা এই ডিজিজের জন্য হয়েছে, তাহলে ডিজিজটাকে ট্রিট করবো আমরা। ডিজিজটা ট্রিট করলে তার নিউট্রিশনাল স্ট্যাটাস বাড়লেই তার নিউমোনিয়া মানে অ্যানিমিয়াটা কারেক্ট হবে। কিন্তু আদার কজ অফ অ্যানিমিয়া যদি থাকে, সেটা আমাদের ইনভেস্টিগেশন করে ফাইন্ড আউট করতে হবে। ম্যাডাম এখানে আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই ম্যাডাম। বলো। সেটা হলো যে আমাদের পপুলেশনের ভিতরে আমরা দেখেছি যে নিউমোনিয়া অ্যানিমিয়ার কারণ কিন্তু মোস্টলি দুইটা। তার একটা হলো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আর একটা হলো হিমোগ্লোবিনোপ্যাথিস। এবং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার মাল্টিফ্যাক্টরিয়াল কারণ থাকতে পারে, সেখানে লেস ইনটেক থেকে শুরু করে কিডনির থেকে শুরু করে অনেক কিছু থাকতে পারে। তো সুতরাং অ্যানিমিয়া যদি থাকে, তার জন্য কমনলি মানে আমাদের যে প্র্যাকটিসটা সেটা হলো আমরা ওটা উই শুড ইনভেস্টিগেট টু ফাইন্ড আউট দি কজ। এবং মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন ইজ কমপ্লিট ব্লাড কাউন্ট এন্ড পেরিফেরাল ব্লাড পিন। নেক্সট যে ইনভেস্টিগেশনটা আমাদের করার দরকার পড়ে সেটা হলো is there any evidence of iron deficiency anemia, and to differentiate it from thalassemia minor, intermediate or anything. তো থ্যালাসেমিয়া মাইনরের সাথে কিন্তু অনেক সময় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার একটা সংঘর্ষ বাধে, বোঝা যায় না। তো সুতরাং এই ইনভেস্টিগেশন গুলো করে এই দুটো কারণ অনুসন্ধান করতে পারলেই কিন্তু ম্যাক্সিমাম অ্যানিমিয়ার কারণ পাওয়া যায়। এর বাইরে কিন্তু আর যা আছে বোন ম্যারো অ্যাপ্লাসিয়া, বোন ম্যারো লিউকেমিয়া, এগুলো আমাদের খুবই কম। তবে ওই দুটো কারণই সব থেকে আমরা আমাদের একটা খুব সিম্পল টেস্ট, তাই না? সিটি স্ক্যান, পেরিফেরাল ব্লাড পিন। পেরিফেরাল ব্লাড পিন খুব বেশি এক্সপেন্সিভও না, একটা সিম্পল টেস্ট করলেই কিন্তু উই ক্যান ইজিলি মোস্ট অফ দ্য আমরা কজ ডিফারেন্সিয়েট করতে পারি। জি, বেশিরভাগ ক্ষেত্রে এটা। ধন্যবাদ। আমি আসলে ম্যাডাম আমাদের ফেসবুক লাইভেও প্রচুর কোশ্চেন ছিল, আমি আসলে লাইভে কোশ্চেন খেয়াল করতে পারিনি। তো ম্যাডাম ওইখান থেকে দুটো কোশ্চেন নিতে হচ্ছে। প্রথমটা টু প্রফেসর আবিদ মোল্লা স্যার, এবং আপনি এই কোশ্চেন আনসারের সাথে সাথে স্যার আপনি যদি কোনো কনক্লুডিং রিমার্ক দিতে চান স্যার সেটা দিবেন। স্যার কোশ্চেন হচ্ছে, এটা স্যার বেশ কমন আসলে স্যার আমাদের জন্য। এটা আমাকে বললেন না স্যার, আবিদ হোসেন মোল্লা স্যার। স্যার আপনি তো স্যার লাস্টে স্যার মানে কনক্লুড করে দিবেন স্যার। স্যার মানে মন্টেলিউকাস্ট সিরাপের কোনো রোল এসব ক্ষেত্রে আছে কিনা? বেন্টিস্টামিন সিরাপ বা মন্টেলিউকাস্ট এসব দেওয়ার ক্ষেত্রে কি স্যার কোনো মানে কি কোন ডিজিজে এসন বুঝা যায়নি কোশ্চেনটা? এই যে আজকের যে টপিক গেল স্যার, কোল্ড কাফ নিউমোনিয়া। জি, নিউমোনিয়াতে স্যার মন্টেলিউকাস্ট অথবা স্যার এন্টিস্টামিন সিরাপ বা কাফ সিরাপ এগুলোর ব্যাপারে কি স্যার কোনো গাইডলাইন? আমি একটু পরিষ্কার করার চেষ্টা করি, তবে রুহুল আমিন স্যার এগুলোর মাস্টার আর কি। রুহুল আমিন স্যার তো লাস্টে বলবেই স্যার, লাস্টে বলবে। তো প্রথম কথা হলো যে নিউমোনিয়াতে মন্টেলিউকাস্টের কোনো রোল নাই। তাহলে 2 নম্বর হলো কাশি আমাদের মানুষের জন্য একটা প্রোটেক্টিভ রেসপন্স। অনেক সময় আমরা দেখি এটাকে বন্ধ করার জন্য সবাই উঠে পড়ে লাগে, অ্যান্টিহিস্টামিনস থেকে শুরু করে কফ সাপ্রেশন যত রকম আছে সবকিছু দেওয়া হয়। এটা আমি মনে করি ডেট্রিমেন্টাল। এবং আমি স্যারের সাথে ঘুরে ঘুরে আমি এটি শিখেছি যে কাশির কোনো ওষুধ দিবা না। কাশির ওষুধ কি? ওই তুলসী পাতার রস, লেবু চা, আর ওই গরম পানি, আর কমলা লেবুর রসটার যদি পাওয়া যায়, তাহলে এই গলাটাকে খুসখুস করছে ওইটাকে ইয়ে করে দাও, তাহলে এখানে কিন্তু কাশির সিরাপের কোনো রোল নাই। 3 নম্বর হলো মন্টেলিউকাস্ট। আসলে মন্টেলিউকাস্ট কোন জায়গা থেকে যে কিভাবে আসলো এটা আমি বুঝতে পারি না, আজও বুঝতে পারি না। কারণ অ্যাজমা চিকিৎসায় আমরা এটা ব্যবহার করি যেন সাসপেক্টেড অ্যাজমাতে ব্যবহার, কিন্তু সাসপেক্টেড অ্যাজমাতেও কিন্তু আমাদের মন্টেলিউকাস্ট কিন্তু নাম্বার 1 প্রায়োরিটি। সেখানে কিন্তু ইনহেলড কর্টিকোস্টেরয়েড যারা পারসিস্টেন্ট অ্যাজমাতে ভুগছে, আর অ্যাকিউট অ্যাজমাতে তো ইনহেলড কর্টিকোস্টেরয়েড নতুন জিনা গাইডলাইনসে 10 দিনের জন্য দেওয়ার কথা বলা হয়েছে, 2 সপ্তাহের জন্য দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু মন্টেলিউকাস্ট কিন্তু ওইভাবে বলা হয় নাই। তবে পারসিস্টেন্ট অ্যাজমাতে মন্টেলিউকাস্ট ব্যবহার করা হয় অ্যাজ অ্যান অ্যাডজাংক্ট থেরাপি ইন অ্যাডিশন টু ইনহেলড কর্টিকোস্টেরয়েড। অ্যাপার্ট ফ্রম দ্যাট অন্যান্য যে সমস্ত রোগের কথা আমরা বললাম, যেমন আমরা ব্রঙ্কিওলাইটিসের কথা বলছি, নিউমোনিয়ার কথা বলছি, সেখানে কিন্তু মন্টেলিউকাস্টের যেমন কোনো রোল নাই, কাফ সিরাপের তেমন কোনো রোল নাই, অ্যান্টিহিস্টামিন তো রোল তো নাই। অ্যান্টিহিস্টামিন কেন আমি দিব? কারণ হলো একটা বাচ্চা তার ঠান্ডা লেগেছে, নাক দিয়ে একটু পানি পড়ছে, নাক দিয়ে পানি পড়াতো 2 দিন পর এমনি বন্ধ হয়ে যাবে। তো সুতরাং এইটা দিলে পরে নাকটা যে লিকুইডিটি ছিল নাকের মানে নাক দিয়ে পানি পড়ার, এটা কিন্তু স্টিক হয়ে যাবে এবং এর ফলে নাক বন্ধ হয়ে যাবে, বাচ্চা খেতে অথবা ঘুমাতে অসুবিধা। সুতরাং আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা, আমি অ্যান্টিহিস্টামিনস লিখি না এবং আমি এটা ব্যবহার করাকে প্রমোট করি না। তো আমার মনে হয় যে আমার বক্তব্য
আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ ম্যাডাম, লাস্ট কোশ্চেন টু ইউ, এবং এরপরে ম্যাডাম আপনি আপনার কনক্লুডিং রিমার্কস দিবেন, দেন আমাদের চেয়ারপারসন স্যার শেষ করবে। ম্যাম, ইফ নেবুলাইজেশন ক্যান নট বি ডান, দেন হোয়াট টু ডু অ্যাজ অল্টারনেটিভ? ক্যান উই ইউজ সালবিটামল সিরাপ? নো। আচ্ছা ম্যাডাম বলুন। নেবুলাইজেশনের সাথে সালবিউটামল সিরাপের সেরকম সম্পর্ক কেন নেবে? যদি অ্যাজমা হয়, তার যদি অ্যাকিউট এরকম রিজ হয়, তখন তো তাকে নেবুলাইজ করা ছাড়া ওই সালবিউটামল খাইয়ে ইমিডিয়েট কোনো এফেক্ট পাওয়া যাবে না। সালবিউটামল খেয়ে আমি জানি না আবিদরা কি করে সালবিউটামল, তবে অনেক সময় অনেক মারা বলে যে নেবুলাইজ করতে পারছি না, আমরা তো সালবিউটামল খাওয়াচ্ছি। ক্ষতি কি হয় আমি জানি না, কিন্তু এটা তো হয়, হয়তো হয়, কিন্তু বেশি বিকজ যে হার্ট রেট বেড়ে যায় এগুলো হয়। হ্যাঁ, মারা বলে প্যালপিটেশন হচ্ছে, অমুক হচ্ছে, কিন্তু অল্টারনেটিভ হিসাবে মারা করে একটা ওষুধ তো চাই ডাক্তাররা। আমি যেটা দেখেছি প্র্যাকটিস, ডাক্তাররা তখন কি করে আজকাল, একটা কফ সিরাপ দেয়, একটা অ্যান্টিহিস্টামিন দেয়, একটা ব্রঙ্কোডাইলেটর দেয়, তিনটাই একসাথে দেয়। মানে মনে হয় কি একটা ডিজিজকে চতুর্দিক থেকে আঘাত করার চেষ্টা করে, এই চিন্তায় দেয়। কিন্তু এটার কোনো রোল আছে, অনলি নেবুলাইজেশনের রোল আছে, যেটা অলরেডি রুহুল আমিন সাহেব বলেছেন, যেটা অ্যাজমাতে দিতে কাজ হয়, অন্য কোনো কিছুতে এটার কাজ হয় না। কিন্তু মারা ওই যে গিয়ে দেয় না, যেটা নেবুলাইজ করলে হয়তো একটু বাচ্চার রিলিফ হয়, কেন একটু ব্রঙ্কোডাইলেট হয়, তো সেই জন্য আরাম পায় বলে নেবুলাইজার দিয়ে আরাম পেয়েছে, সেটা রাতে ঘুমানোর সময় একটু গ্যাস দিয়ে আনি। কিন্তু এটার আমি মনে করি এটা ডেট্রিমেন্টাল এফেক্ট খুব আছে, সুতরাং এটা অ্যাভয়েড করা উচিত। সুতরাং আমি কোনো মতে এটা প্রেফার করবো না, যে প্রয়োজন না হলে নেবুলাইজেশনও করবে না, সালবিউটামল তো প্রশ্নই আসে। আরো মনে হয় এটা রুহুল আমিন আরো কেয়ার করতে পারবে আমার মনে হয়। ধন্যবাদ প্রফেসর নাজমুন নাহার ম্যাডাম, ধন্যবাদ প্রফেসর মোহাম্মদ আবিদ হোসেন মোল্লা স্যার আপনাদের অসাধারণ পার্টিসিপেশনের জন্য। এবং আবিদ হোসেন মোল্লা স্যার আমাকে আজকে প্রোগ্রামের আগেই মোটামুটি বচন দিয়েছেন যে শীঘ্রই স্যারের প্রেজেন্টেশন নিয়ে বিডি ফিজিশিয়ানস গ্রুপে আসছেন, এবং আশা করি স্যার শীঘ্রই তার ডেট ঘোষণা করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং ধন্যবাদ আমাদের সায়েন্টিফিক পার্টনার এসকে ফার্মাসিউটিক্যালস এবং অগমেন্টো জিটক্সকে। আমি এবং এখন আজকের সেশনটি কনক্লুড করার জন্য আমাদের সম্মানিত চেয়ারপারসন এবং তার কনক্লুশন রিমার্ক দেওয়ার জন্য প্রফেসর রুহুল আমিন স্যারকে আহ্বান জানাচ্ছি। থ্যাংক ইউ ডক্টর এহসান। তো আমি শেষের দুইটি বিষয়ে আলোচিত হলো, এটার বিষয়ে আমি বলে শেষ করতে চাই। সেটা হলো যে ইন্টারন্যাশনাল লিটারেচারে ইকোনমিক শিডিউল বলে একটা শিডিউল যেটা আছে প্রচলিত, দরিদ্র দেশগুলির যেখানে নেবুলাইজ করার কোনো সুযোগ নাই, যেখানে কোনো ইলেকট্রিসিটি নাই, সেখানকার জন্য দুইটা মেথড এখানে রিকমেন্ডেড আছে। একটা হলো যে যেটা হলো যে আমরা রেসপো চেম্বার এবং মিটার ডোজ ইনহেলার, এটা কিন্তু নেবুলাইজারের একটা বিকল্প হিসাবে একিউট অ্যাজমার যে অ্যাটাক নিয়ন্ত্রণের জন্য এটা খুবই কার্যকর। এটা সারা পৃথিবীতে স্বীকৃত যে নেবুলাইজ করলে যে উপকার হয়, এবং এটা রেসপো চেম্বার উইথ মিটার ডোজ ইনহেলার দিয়ে যদি আমরা ডেলিভার করি সালবুটামল, একিউট অ্যাটাকে এটা খুবই উপকারী। সুতরাং এখানে ওরাল সালবুটামল যেটা আছে সেটা হলো লাস্ট রিকমেন্ডেশন, যে আর কোনো কিছুই নাই, সেখানে ওরাল সালবুটামলের কথা বলা আছে। সুতরাং সেখানে ইকোনমিক শিডিউলে আমাদের যেটা এমডিআই উইথ স্পেসার যে কথাটা, সেটা আমি বললাম। আর ওরাল সালবুটামল রিমোটলি এটা কিন্তু রিকমেন্ডেড আছে। তো আমার মনে হয় যে এটা গেল এই প্রসঙ্গ। আর নেবুলাইজারের প্রসঙ্গটা হলো এটা একটা রীতিমতো একটা মানে এমন একটা প্র্যাকটিসে পরিণত হয়েছে, যেটা আগের দিনে কোরামিন বা আগের দিনের একটা যে কিছু হলে এটা ওরাডেক্সন দিয়ে ফেলা, এই ধরনের একটা প্র্যাকটিসে পরিণত হয়েছে। এবং মন্টিলুকাস্টো একইভাবে প্রফেসর আবিদ হোসেন মোল্লা বললেন যথার্থভাবে যে মন্টিলুকাস্টের এই ধরনের সাধারণ সর্দি কাশি যেটা কাফ এন্ড কোল্ডে মন্টিলুকাস্টের কোনো কাজ নাই। একইভাবে কাফ সিরাপের কথা, অ্যান্টিহিস্টামিন সিরাপ, এইগুলির ব্যাপারে যেমন এগুলি পৃথিবীতে যেটা চলছে সেটা প্রায় 800 ধরনের কাফ সিরাপ বাজারে আছে, কিন্তু সায়েন্টিফিক লিটারেচারে কোনোটাই ব্যবহার করার কোনো ইন্ডিকেশন নাই। তারপরে যখন অ্যাবাভ 5 ইয়ার্স, অ্যাবাভ 6 ইয়ার্সে গেলে কিছু কিছু রিকমেন্ডেশন আছে যেটা খুবই সীমিত আকারে,
সুতরাং বাই অ্যান্ড লার্জ অ্যান্টিহিস্টামিন এবং কাফ সিরাপ, যেটা আমরা অ্যামব্রক্সিল হাইড্রোক্লোরাইড, গুয়ানিফিসিন, ইফিড্রিন, হোয়াট এভার ইট ইজ, মানে দোজ আর নট রিকমেন্ডেড আন্ডার 4 years of age বাই এনি মিনস। এটা কিন্তু আমার মনে হয় যে এটা ব্ল্যাঙ্কেট কথা আমি বললাম, আপনারা সবাই মনে রাখবেন কথাটা। শুধু প্র্যাকটিসের ক্ষেত্রে আপনি যখন মনে করেন যে পেশেন্ট কাশির ওষুধ চাচ্ছে, আপনি না দিয়ে পারছেন না, সেখানে কিন্তু প্লেসিবো থেরাপিরও পৃথিবীতে একটা প্রথা আছে। ম্যাডাম বললেন যে প্লেসিবো থেরাপিও দিয়ে থাকে। এবং হসপিটালে আপনারা চিন্তা করেন, ডাক্তার সাহেবদের উদ্দেশ্যে আমি বলছি, আমরা কাফ সিরাপ হসপিটালে কোনোদিনই কেউ কাফ সিরাপ দেয় না, শুধু স্পেসিফিক থেরাপিটা দেয়, অ্যান্টিবায়োটিক ইনজেক্টেবল হোক, ওরাল হোক, এন্ড সাপোর্টিং ড্রাগস। কিন্তু এখানে কাফ সিরাপ কিন্তু হসপিটাল প্র্যাকটিসে নাই বললেই চলে, কিন্তু পেশেন্ট 5 দিনে ভালো হয়ে বাড়িতে যাচ্ছে। তো সুতরাং যখনই আমরা চেম্বার সেটিং এ যাচ্ছি বা কমিউনিটি সেটিং এ যাচ্ছি, তখনই কিন্তু কাফ সিরাপের ব্যাপকতা বৃদ্ধি পায়। যেমন অ্যান্টিহিস্টামিন, তারপরে আমার অ্যামব্রক্সিল হাইড্রোক্লোরাইড এবং নানা ধরনের যে কাফ সিরাপ গুলি আছে, এগুলির ব্যবহার হয়। শুধু আমরা এটা আজকে অবগত হই, এটাই কনক্লুডিং রিমার্কস হবে আমার, যে যদি আপনি এটা রেস্ট্রিক্ট করতে পারেন, আপনার হাতকে নিয়ন্ত্রণ করতে পারেন, এবং সায়েন্স কিন্তু আপনাকে বলছে নিয়ন্ত্রণ করতে, তাইলেই এটা বেস্ট প্র্যাকটিস বা ফেয়ার প্র্যাকটিস বা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস এইটা হবে। আমার মনে হয় যে আজকের মানে সিম্পোজিয়ামের বা সেমিনারের যে সমাপ্তি ঘোষণার আগে এই কয়েকটা বিষয় মনে রাখার জন্য আপনাদের বিশেষ অনুরোধ করব। এবং লাস্টলি, যে নেবুলাইজার এটা কোনো এটা ধন্বন্তরী ওষুধ নয়, এটার ব্যবহার খুবই স্পেসিফিক। এই কথাটা মনে রাখার জন্য অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এহসানকে সমাপনী কার্যক্রম শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ স্যার। আমাদের অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। অনেক তুমি লাইভ